অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 17। তো আমরা আজ শিখব কারক গ্রহ। তো কারক গ্রহ কি? তার জন্য কারক গ্রহ স্থাপিত হয় হচ্ছে নবাংশ থেকে কারক বিচার হয়। তো তার জন্য আমাদের সর্বপ্রথম একটি চার্ট আগে করতে হবে। করার পরে আমাদের 7টি যে কারক গ্রহ, আত্মকারক, অমাত্যকারক, এই যে কারক গ্রহ, এই কারকগুলো বের করতে হবে। আর এর ফলাদেশ হয়ে থাকে নবাংশ থেকে। তো আমরা কারক কি? তো যে আমাদের কারকের প্রয়োজনীয়তা কি? ধরুন, যেমন হচ্ছে আমরা শত্রু ব্যাধিকারক বা বিদ্যাকারক, বা ধরুন যেমন পিতা মাতা সুখকারক। এই যে আমাদের প্রকৃত সুখ কোথায়, আমাদের প্রকৃত মিত্রকে, বা ধরুন আমাদের ব্যবসাকারক কোন ব্যবসা হবে, কোন কর্ম হবে। তো এই যে কর্ম কোনটি হবে আমরা কিন্তু আগে ক্লাস করেছি, যদিও প্ল্যানেট থেকে সব কিছুই কিন্তু জানা সম্ভব। তাহলে তার ভিতরেও কোন ব্যক্তি আত্মকেন্দ্রিক, আমার সঙ্গে যে মিত্রতা করতে আসছে তার অবস্থান কি, এগুলো সব কিন্তু এই কারক থেকেই, 7টি কারক থেকেই বের করা সম্ভব। তো সেটি জানার জন্য আমরা একটি সহজ পথ অবলম্বন করব। আগে উদাহরণস্বরূপ আমরা একটি হরোস্কোপ তৈরি করব। তৈরি করে আমরা সেখান থেকে নবাংশটাও বের করব, আর হচ্ছে কারকটা আমরা দেখে নেব, চেষ্টা করব আর কি যত দূর যেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথম আমরা একটি সময় যেহেতু অনেক চলে গেছে, তো এই ব্যাপারে বেশি কথা না বলে আমরা একটি ছক আগে তৈরি করি। একটি জন্ম তারিখ বলেন। একুশ তারিখ স্যার। 21 তারিখ। হ্যাঁ, লেখেন 21 তারিখ। মাস বলেন একজন। জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারি লিখলাম। হ্যাঁ, সাল স্যার 1990 স্যার। দিলাম 90। সময় বলেন আরেকজন। সময় বলেন একজন। সকাল 11টা দিন। দিলাম 11টা। সব বের করে ঢাকা। টাকা দিয়ে বের করবো স্যার। হ্যাঁ, ঢাকা দিয়েই বের করে। স্যার মীন লগ্ন। মীন লগ্ন। মিথুনে বৃহস্পতি। বৃহস্পতি। কর্কটে কেতু। এখানে সব ডিগ্রি লাগবে, তো আমরা একটু সেইভাবে লিখি। বৃহস্পতি, কর্কটে কেতু, বৃশ্চিকে চন্দ্র। বৃশ্চিকে চন্দ্র। বৃশ্চিকে চন্দ্র হচ্ছে ধনুতে হচ্ছে শনি, বুধ, মঙ্গল। শনি, বুধ, মঙ্গল। মকরে হচ্ছে রবি, শুক্র, রাহু। রবি, শুক্র, রাহু। ডিগ্রি বলবো স্যার। 7, 8, 9। হ্যাঁ, ঠিক আছে। এইবার ডিগ্রি বলতে হবে। ডিগ্রি লগ্ন যদি লগ্নের দরকার বলে। লগ্নের ডিগ্রি 27 ডিগ্রি 14 মিনিট। 27, 14। বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 9 ডিগ্রি। 9, 0। কেতু। কেতু স্যার 22 ডিগ্রি 53। 22, 53। সবাই ডিগ্রিটা লিখে নিয়েন। এইবার চন্দ্র। চন্দ্র 2 ডিগ্রি 24। 2, 24। মঙ্গল 15 মিনিট। 0, 15। হ্যাঁ 0 ডিগ্রি। বুধ হচ্ছে 15 মিনিট। বুধ হচ্ছে 16 ডিগ্রি 2 মিনিট। 16 ডিগ্রি 2 মিনিট।
শনি শুক্র শনি হচ্ছে 24°15। 24°15। রাহু রাহু 22°53। 22°53। বুধ লেখছেন? শুক্র বুধ লেখছেন স্যার? বুধ, হ্যাঁ, 16°2'। 2 মিনিট। আর শুক্র 3°28। 3°28'। রবি রবি 7°10। 10'। এইবার ডিগ্রি থেকে আমাদের নবাংশ বের করতে হবে। পুত্র বিদ্যাকারক, শত্রু ব্যাধিকারক, প্রতিপক্ষের ব্যবসা। 4 আর 3 7। হ্যাঁ, তো এইবার নবাংশ বের করার হচ্ছে আমাদের একটি সূত্র আছে যে চর রাশি তার নিজের ঘর থেকে যত ডিগ্রিতে থাকবে সেই গ্রহ সেই ডিগ্রিতে যেয়ে পড়বে। খুবই সহজ কিন্তু। এইবার স্থির রাশি তার নিজের ঘর থেকে কোন ঘর? চর রাশি হচ্ছে স্যার প্রথম নবাংশ হবে স্বরাশি, আর স্থির রাশি হবে প্রথম নবাংশ তার নবম রাশি, হ্যাঁ। আর দ্ব্যর্থক হবে স্যার তার প্রথম নবাংশ পঞ্চম রাশি। হ্যাঁ, গণনা শুরু হবে গেছে। চর রাশি কত ঘর থেকে, কোথা থেকে? স্যার চর রাশি হচ্ছে প্রথম নবাংশ তার স্বরাশি, মানে নিজের রাশি। যে রাশি বিচার করছে মানে স্বরাশি চর রাশি নক্ষত্র যেমন থেকে। কেতু, কর্কট আমরা কি চর জানি? এই নিজ। এইবার হচ্ছে স্থির রাশি নবম ঘর থেকে। স্থির আমরা স্থির রাশি নবম করতে গেছে। স্থির এখানে দিই নবম। আর দ্ব্যর্থক রাশি হচ্ছে তৃতীয়, পঞ্চম। না স্যার পঞ্চম থেকে স্যার। হ্যাঁ, পঞ্চম। এই আমরা সবাই চর স্থির দ্ব্যর্থক তো জানি নাকি? হ্যাঁ স্যার। এই যে চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, সহজ জিনিস। তাহলে এইবার ডিগ্রিগত ভাবে এই বৃহস্পতি দ্ব্যর্থক রাশিতে আছে, আছে না? 9 ডিগ্রিতে। কোথায় যেয়ে পড়বে? স্যার এই যে পঞ্চম, 2 3 4 5, এই হচ্ছে পঞ্চম। তুলায় মার্ক করলাম। তুলা থেকে 9 ডিগ্রি আছে, তাহলে কোথায় যাবে? স্যার 9 ডিগ্রি মানে স্যার তার তৃতীয় নবাংশে আছে, যাবে স্যার। এক, পঞ্চম দুই, থেকে কোন তিন। তৃতীয় যাবে স্যার। এই এবার না, স্যার। কেন যাবে? ঠিক আছে স্যার, এখানেই স্যার। হ্যাঁ, কেন যাবে? স্যার 9 ডিগ্রি হচ্ছে এক একটা নবাংশ হচ্ছে 3 ডিগ্রি। রাশি মান হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা 30 ডিগ্রিকে যদি 9 ভাগে ভাগ করি, নবাংশ মানে হচ্ছে ওই রাশির যে পূর্ণমান, সেই পূর্ণমানের 9 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তো রাশিটাকে আমার 9 কথা। ভাগে ভাগ করলে প্রতি 1 ভাগের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ, তো এখানে আমরা 9 ডিগ্রি মানে হচ্ছে দুইটা যদি নবাংশ ধরি তাহলে 6 ডিগ্রি 40 মিনিট, সেটাকে ক্রস করে তৃতীয় নবাংশে চলে যাচ্ছে। সেটাকে একটু ভাগ করে দেখানো লাগবে আমাদের। কোথায়? স্যার এটা তো সবাই পারবেই তো স্যার। 9 রে 3 নং 27 ডিগ্রি, আর হচ্ছে 9টা 20 ডিগ্রি 20 মিনিট করে ওই 9টাকে ইয়ে করলে 3 ডিগ্রি হবে, 27 30 ডিগ্রি স্যার। এটা মুখোমুখি হিসাব করা যায়। 3 ভাগ করে কি দেখানো লাগবে? স্যার দেখালে একটু ইজি হয়ে যায়, দেখালে ইজি হয়ে যাবে স্যার। তো দেখায় দেন, জয়ন্তবাবু একটু দেখায় দেন। আপনারা সবাই 30 কে ভাগ করুন 9 দিয়ে। এই অবশিষ্ট 3 দশমিক, তিন। এই শূন্য।
3 নং 27, তাহলে কি হলো? স্যার এটা স্যার মানে অবশিষ্ট যে 3 আছে স্যার, হ্যাঁ। ওই 3 ডিগ্রিতে প্রতি 1 ডিগ্রিতে আমরা 3টা পার্ট যদি ধরি স্যার 20 মিনিট করে, তাহলে ওই 3 ডিগ্রিতে এরকম 9টা পার্ট পাচ্ছি স্যার। 18, 20 মিনিট করে হচ্ছে 9 দুগুণে 18 হচ্ছে না? 180 হচ্ছে না? 180 মিনিট হচ্ছে স্যার, 180 মিনিটে 3 ডিগ্রি হয় স্যার, হিসাব মিলে গেল স্যার। 3 ডিগ্রি স্যার, হ্যাঁ, 318, 60 মিনিট করে। তাহলে 3.20 এটা আমরা সহজ একটা হিসাবে চলে গেলাম। ঠিক আছে, সবাই বুঝলাম তো? সবাই কি বুঝলাম? হ্যাঁ স্যার, বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ, ওই বুঝছি স্যার, ওই যে 3 হয়ে গেছে, ওরা 3 ঘন্টা বানাই ফেলাইছি। ঘন্টা বানায় আমরা কি সেটাকে আবার ডিগ্রিতে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্যার বোঝার এক ডিগ্রি সমান 60 মিনিট, শুধু এই এই যে অনুযায়ী এই চররাশির নিজের ঘর থেকে 22 ডিগ্রি 53 মিনিট আছে, তাহলে সে কত নাম্বার ঘরে যাবে? চররাশির ক্ষেত্রে স্যার প্রথম নবাংশ হবে তার সরাশি। হ্যাঁ, তাহলে আমি যদি 84 এটা থেকে থেকে গুনি 22 স্যার, ডিগ্রি আমরা আগে বললি না, 22 ডিগ্রি 53 মিনিট। এইটা বৃহস্পতি কততে আছে দেখেন, 9 ডিগ্রি। তার পঞ্চম রাশি থেকে এই যে 2, 3, 4, 5 এই পঞ্চমকে মার্ক করেছি। পঞ্চম থেকে 9 ডিগ্রির কারণে আমরা ধনুতে নিয়ে বৃহস্পতি বসিয়েছি। এইবার এই নিজের ঘর থেকে 22 ডিগ্রিকে 3 ডিগ্রি 20 মিনিট করে আমরা যাব, কোন ঘরে যায় তাহলে? এখানে 60 ডিগ্রি স্যার, সপ্তম নবাংশে যাবে স্যার। 1, 2, 3, 4, 5, 6, 6, 7 মকরে যাবে স্যার। হ্যাঁ মকর স্যার, মকর ঠিক আছে স্যার। মকরে গেলে তাহলে 7, 3 7 21, 21 পরে আছে 1 53। স্যার 20 ডিগ্রিতে হচ্ছে 6টা নবাংশ, তারপরে স্যার এখানে 2 ডিগ্রি 53 মিনিট এক্সট্রা আছে। হ্যাঁ, তা 20 ডিগ্রিতে যে 6 নবাংশ সেটা তো আমরা মুখস্থ বললাম বা আপনি বললেন, আর সবাই কি বুঝছেন? কই? স্যার এটা 22 ডিগ্রি না? হ্যাঁ, 22 ডিগ্রি 53 মিনিট। তাহলে 7 ঘর পেরিয়ে 8 ঘরে যাবে না? তাহলে এইটা তো তার নিজের ঘর। 1, হ্যাঁ। 2, 3, 4, 5, 6, 7। 7 ঘর পেরিয়ে সে 8ম ঘরে যাবে না? ওই যে 1 ডিগ্রি 53 মিনিট বেশি আছে। 3 7 21 ডিগ্রি আর হ্যাঁ। 7 হচ্ছে 7 1 ডিগ্রি 53 মিনিট বেশি না, বেশি না পিছুরিদা, আপনি আমাদের 3 ডিগ্রি 20 মিনিটে 3 ডিগ্রি 20 3 করে ডিগ্রি নেন। 20 মিনিটে আপনি টোটাল মিনিটে নিয়ে যান, 200 দিয়ে ভাগ করেন, আর 22 ডিগ্রি 53 মিনিটে মিনিটে নিয়ে যান, তারপর আপনি ভাগ করেন হচ্ছে এই 200 দিয়া, এখন বের হয়ে যাবে। কারণ আমাদের 3 ডিগ্রি 20 মিনিট দরকার, প্রতি নবাংশ হচ্ছে 3 ডিগ্রি 20 আচ্ছা মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3 ডিগ্রি 20 মিনিট। আমি শুধু ওই 3 ডিগ্রি হিসাব করছি, 3 ডিগ্রি 20 আপনি মিনিট। 3 ঠিক ডিগ্রি আছে। ধরছেন, এই জন্যই আপনার হ্যাঁ, এটা হ্যাঁ, হয়েছে হ্যাঁ। 3 ডিগ্রি এটা 20 আমার মিনিট। 20 মিনিট। প্রতি নবাংশ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ, প্রতি নবাংশ 3 ডিগ্রি 20 মিনিট হলে আপনাদের প্রয়োজনে গুণ করে দেখতে হবে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 3 7 21 আর 7 দুগুণে 14, মানে কত? 140। 140 মানে কোথায় যাচ্ছে? 140 মানে আরো 2 ডিগ্রি 20 মিনিট। তাহলে আছে 1 53, তাহলে 2 এর মধ্যে হ্যাঁ, বসে ঠিক না? আছে। হ্যাঁ, 2 এর ভিতরে ঢুকে চলে যায়। হ্যাঁ, ঢুকে চলে গেছে। এইবার তাহলে এটা চন্দ্র আছে 2 ডিগ্রি 24 মিনিট স্থির রাশিতে। এর নবম ঘর থেকে বিচার হবে, কোথায় যাবে? সপ্তম, অষ্টম, এর নবম। নবম 2 ডিগ্রি 24 মিনিট কোথায় চন্দ্র বসবে? হ্যাঁ স্যার, ইয়েতেই স্যার বলবো নবমের পরে করেই বসবে স্যার, সিংহে বসবে স্যার। সিংহে বসবে কেন? না, 2 ডিগ্রি না, 2 নবম ডিগ্রি করেই 24 তো বসবে, কর্কটেই বসবে স্যার, নবম। কর্কটেই বসবে। হ্যাঁ, কর্কটে বসবে। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট চন্দ্র হয়নি, 3 ডিগ্রি 20 মিনিট প্লাস হলে না তখন স্যার আমার নেট ডিস্টার্ব, আমি কিছু দেখতে পাই না, শুনতে পাই না। আজকে কেতুয়ে ধরছে ভালো করে, এমন কেতু আর ক্লাসের চন্দ্র। দিন। এ না দেখতে পারলে তো সমস্যা। মানে একটি গ্রহ নবাংশ বিচারে একটি গ্রহের মানে একটি গৃহ সমান 3 ডিগ্রি 20 মিনিট সময়, এইটা শুধু মুখস্থ রাখলে হয়ে যায়, ওটা ভাগ টাগ করে দেখা লাগে না যে 30 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা 3 ডিগ্রি 20 মিনিট হয়।
সেই 3°20' হচ্ছে চর রাশি তার নিজের ঘর থেকে যত ডিগ্রি আছে ওই 3°20' করে করে সে যাবে। আর হচ্ছে স্থির রাশি সে তার নবম ঘর থেকে যত ডিগ্রি আছে ওই 3°20' করে এক একটা ঘর অতিক্রম করবে। আর দ্ব্যর্থক রাশিতে যদি কোনো গ্রহ থাকে সে পঞ্চম ঘর থেকে তার ওই যত ডিগ্রিতে আছে 3°20' করে করে যে বসে গেলে নবাংশ। একেবারে সহজ জিনিস। বুঝতে পেরেছি এবার। তাহলে এইবার চন্দ্র চলে গেল। চন্দ্র চলে যাওয়ার পরে মঙ্গল আছে দ্ব্যর্থক রাশিতে 0°15'। তাহলে মঙ্গল কোথায় যাবে দেখেন, 2, 3, 4, 5। মেষে। হ্যাঁ, এই তো সহজ দেখেন। তাহলে বুধ কোথায় যাবে? বুধ আছে 16°2'। 1, 2, 3, 3, 5, 15 আর 3 দুগুণী 6। বুধ দেখেন তো মিথুনে আসে কিনা। আছে স্যার 16°2'। 16° এইখানে 10°তে 3টে নবাংশ, 10°তে 3টে নবাংশ, 3, 5, 2, 3, 4, 5। 13°20'। স্যার 13°20'এ 4টা নবাংশ, আর এরপরে আর 3° হয় না, তাহলে পঞ্চম নবাংশে যাবে। তাহলে রবিতে যাবে না? সিংহে বুধ। সিংহে বুধ গেছে। হ্যাঁ, এবার শনি কোথায় যাবে? তাহলে 24°15' আছে। অষ্টম ঘরে যে পড়বে, অষ্টম ঘরে। তাহলে এখান থেকে পঞ্চম, পঞ্চমের তো অষ্টম। 1, 2, 3, 4, 5। হৃদয় বাবু বুঝছেন? তন্নি হালদার বুঝতে পারছেন? না স্যার, শনিটা তো স্যার এটা কি বৃশ্চিকে যাবে? 20°। না না, ঠিক আছে, বৃশ্চিকে যাবে না, ঠিক আছে। আপনার 20°তে হচ্ছে যাচ্ছে 6টা নবাংশ, আরো 1°, তাইলে 6টা 7টা। অষ্টম নবাংশে পড়বে, অষ্টম নবাংশে, অষ্টম নবাংশে পঞ্চম থেকে অষ্টম, অষ্টমী তো পঞ্চম বললো। থেকে অষ্টম। অষ্টমী তো হ্যাঁ। বললো। অষ্টমী তো বসিয়েছি। বৃশ্চিকে পড়বে। হ্যাঁ, এইবার তাহলে রাহু কোথায় সেটাই তো। যাবে? তার নিজের ঘর থেকে 22°53' আছে। তার ইয়েতে পড়বে স্যার, কর্কট। এখানে কর্কট। হ্যাঁ, কর্কটে দিলাম। এইবার স্যার, শুক্র নিজের ঘর থেকে আর কে চলে গেছেন স্যার? রাহু হবে স্যার। ও সরি। হ্যাঁ, এইবার শুক্র আছে 3°28'। তাহলে কোথায় যাবে? স্যার ওইখানেই থাকবে স্যার শুক্র। না, শুক্র- ক্রস করে ফেলছে, দ্বিতীয় করে যাবে স্যার। হ্যাঁ, দ্বিতীয় ঘরে। 20 পরে 8 চলে গেছে বিদায় দ্বিতীয় ঘরে যাচ্ছে। এইবার রবি 7°10' আছে। রবি কোথায় যাবে? রবি স্যার 3 নম্বর নবাংশে যাবে স্যার। 1, 2, 3 মানে এখানে যাবে। মেষে। মেষে। স্যার চর থেকে কোনো নাই 3 স্যার। হ্যাঁ, না, এটা প্রথম নবাংশ। ও মকর থেকে মিনে যাবে। মিনে মিনে যাবে মিনে স্যার, মিনে। রবি। এই হয়ে গেল। লগ্ন কোথায় যাবে? 27°14' আছে। 27°14' দিলে তো স্যার নবম নবাংশে গেল স্যার। দেখেন তো বৃশ্চিকে পড়ে নাকি? দ্ব্যর্থক থেকে পঞ্চম 1, 2, 3, 4, 5। পঞ্চম তো স্যার ওই লগ্ন তো লগ্নে একই লগ্ন হবে স্যার। কেন হবে একটু বুঝা দেন। 27°14'। 27, 20 কেন একটা বাকি থাকতেছে না? 1° বাকি স্যার থাকতেছে না? নবম থেকে নবম নবাংশ স্যার। পঞ্চম। পঞ্চম থেকে পঞ্চম নবাংশ। 2, 3, 4, 5। এইবার 5 থেকে যাবে 5 থেকে নবমে নবম যাবে স্যার। 5 থেকে নবমে যাবে স্যার। 2, 3, 4, 5, 6, 7, নেই তো বলতো 8 3, 8, 24 8। হ্যাঁ, দেখেন নবম। একই জায়গায় যাচ্ছে কিনা এটা একটু বোঝেন। আমাকে আর একটু বোঝার দরকার আছে যে ওই দ্ব্যর্থক রাশি ওই যে পঞ্চম ঘর, এই যে এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, না, পঞ্চমের নবম। একটুখানি। পঞ্চমের নবম। হ্যাঁ, অর্থাৎ লগ্ন যেখানে আছে তার 5 নাম্বার ঘর থেকে 27° মানে 3°20' করে যদি যাওয়া হয় তাহলে একই জায়গায় যায়। একদম সহজ। টিটু বাবু ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার?
এই তো নেটের আসলে প্রবলেম। এটা পরে বুঝতে পারছি পরে আমার নেটটা দেখতেছি ঠিক আছে, নেটটা একবার আসতে একবার যাচ্ছে, মোবাইল দিয়ে সাউন্ড শুনতে পাই না। এইবার হচ্ছে আরো সহজ জিনিস হচ্ছে, এইখানে দেখেন লাইন দিয়ে লেখা আছে আত্মকারক, অমাত্মকারক, ভ্রাতৃকারক, মাতা মিত্র সুখকারক, পুত্র বিদ্যাকারক, শত্রু ব্যাধিকারক, পতিপত্নী ব্যবসাকারক। এই কয়টা পয়েন্ট আপনারা একটু লিখে নেন। স্যার কারক গ্রহগুলো লিখে নিন স্যার, একসাথে লিখে নেবে পরে আমরা বুঝে দেব না স্যার। সব থেকে বেশি ডিগ্রি যে গ্রহটি আছে সে হচ্ছে আত্মকারক। সিরিয়াল অনুযায়ী সবচেয়ে বেশি ডিগ্রি যে আছে সে আত্মকারক, দ্বিতীয় বেশি ডিগ্রি যে আছে সে হবে অমাত্যকারক, যে তারপরে আছে সে হবে ভ্রাতৃকারক, যে তারপর আছে সে হবে মাতা মিত্র সুখকারক, তারপর যে আছে পুত্র বিদ্যাকারক, তারপরে যিনি আছেন তিনি হচ্ছে শত্রু ব্যাধিকারক, আর সর্বশেষ যিনি পতিপত্নী ব্যবসাকারক। ডিগ্রি সবচেয়ে বেশি তো শনি 24 ডিগ্রি 15 মিনিট। তাহলে শনি হবে আত্মকারক। হ্যাঁ স্যার, তবে এই ক্ষেত্রে রাহু এবং কেতু গণনার বাইরে থাকবে। হ্যাঁ রাহু 7টা তো, 9টা তো না। 9 10 কি হলো, 1 2 3 4 5 6 ও তারপরে বুধ, 7 8। তাহলে বাদ যাচ্ছে লগ্ন রাহু কেতু, এই তো যন্ত্রণা লগ্ন তো আর কোনো গ্রহ না, না এবার মানে সবচেয়ে ডিগ্রি তো সাতটা গ্রহ, বেশি। অষ্টগ্রহ মানে 7টি গ্রহ। এখানে কারক নির্ণয়ের সহজ সূত্র মানে এর কোনো সূত্র নেই, সবচেয়ে বেশি ডিগ্রি যে সে আত্মকারক। তাহলে এইটা আগে একদিন জানি বলেছিলেন। হ্যাঁ, তা বেশি ডিগ্রি কে, বেশি ডিগ্রি ওখানে কে আছে, শনি। 24 ডিগ্রি আছে শনি। তাহলে আমরা শনি আত্মকারক, এই শনি আত্মকারক আমাদের কোথায় আছে, সে কিন্তু বৃশ্চিকে আছে। যদি চান তো এখানে একটু বৃশ্চিক লিখে রাখতে পারেন বিচারের সুবিধার্থে। এইবার অমাত্যকারক তারপরে কে হবে, এইখানে শনি 24 ডিগ্রির পরে কে আছে, বুধ আছে 16 ডিগ্রি, তার ভিতরে আর কেউ নেই। তাহলে বুধের 16 ডিগ্রি, তাহলে অমাত্যকারক বুধ হবে। তারপর বৃহস্পতি ভ্রাতৃকারক, বুধ আছে সিংহে, এখানে আমরা জানি সিংহে, তারপর একটু সিংহ লিখে রাখলাম। ভ্রাতৃকারক বুধের পরে কে আছে, বুধের পরে বৃহস্পতি, বৃহস্পতি আছে 9 ডিগ্রি না কত, হ্যাঁ 9 এর ভিতর আর কেউ নেই না। না, আচ্ছা, তাহলে ভ্রাতৃকারক বৃহস্পতি, এই তো সুন্দর। বৃহস্পতি আছে কোথায়, নবাংশে আছে ধনুতে। এবার মাতা মিত্র সুখকারক, বৃহস্পতি 9 ডিগ্রির পরে কে আছে, রবি মনে হয় 7 ডিগ্রি। রবি আছে, তাহলে মাতা মিত্র সুখকারক হচ্ছে রবি। রবি আছে কোথায়, নবাংশে। মিনে। রবি তো বসাইনি আমরা মনে হয়, মিনে বসানো হলো, ও হ্যাঁ মিনে বসানো হয়েছে লগ্নের সাথে। বসাইছি মিন। এইবার পুত্র বিদ্যাকারক, এরপরে রবির ডিগ্রির সাথে শুক্র আছে, শুক্র, এই তো সহজ। শুক্রের পরে চন্দ্র, শুক্র কুম্ভে, হ্যাঁ তারপর হ্যাঁ ওখানে না, মানে পরেরটাই শত্রু ব্যাধি। চন্দ্র হচ্ছে শত্রু ব্যাধি কারক, শত্রু পরেরটা। চন্দ্র কর্কট, হ্যাঁ হ্যাঁ চন্দ্র, চন্দ্র কর্কট। এইবার পতিপত্নী ব্যবসাকারক, মঙ্গল, মঙ্গল 0 ডিগ্রি, এই তো মঙ্গল হচ্ছে অবস্থান করছে বেশ। এই হচ্ছে কারক, 7টি কারক। এইবার আমাদের কিন্তু একটু দেখে আসতে হবে যে এই প্ল্যানেট থেকে আমরা যে আত্মকারক মানে কি। স্যার এই জিনিসটা সবাই বুঝতে পারলো কিনা স্যার? ও এইটুকু বুঝতে পারছেন কিনা, এইগুলো কিশোরী মন্দা তো বলছে উনি বুঝে গেছে, তো সবাই বুঝতে পারছেন কিনা আপনারা? এগুলোকে কেটে দিই বোর্ডে, আসলে যদি বুঝে না থাকেন তাহলে ক্লাস চলাকালীন বলুন। এখানে হচ্ছে ডিগ্রি বেশি দিয়ে নবাংশটা বের করা হয়েছে 3 ডিগ্রি 20 মিনিট অন্তর একটি গ্রহ। শুধু মনে রাখতে হবে চর রাশি তার নিজের ঘর থেকে
যত ডিগ্রি আছে 3 ডিগ্রি 20 মিনিট অনুযায়ী সেই গ্রহটিকে নিয়ে বসিয়ে দিতে হবে। এইবার স্থির রাশি তার নবম ঘর থেকে যদি স্থির রাশিতে কোনো গ্রহ থাকে সেটি তার 9 নাম্বার ঘর থেকে যত ডিগ্রিতে আছে 3 ডিগ্রি 20 মিনিট করে নিয়ে বসিয়ে দিলে হয়ে গেল। এইবার দ্ব্যর্থক রাশিতে যদি কোনো গ্রহ থাকে তার নিজের ঘর থেকে পঞ্চম ঘর মানে চিহ্নিত করে পঞ্চম ঘর থেকে যত ডিগ্রি থাকবে সেটা 3 ডিগ্রি 20 মিনিট করে নিয়ে নবাংশ হয়ে যাবে। এইবার সেইভাবে নবাংশ করা হয়েছে। তো করা হয়েছে, আপনারা প্রয়োজনে সফটওয়্যারে এবার দেখে নিতে পারেন যে এটি ঠিক আছে কিনা। এইটা সফটওয়্যারে যখন দেখে নেবেন, যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমরা বের করেছি এটা সঠিক আছে। এইবার কি হবে, ওই ডিগ্রি মিনিট সবচেয়ে যেটা বেশি থাকবে সে আত্মকারক হবে, যে তারপরে থাকবে সে অমাত্যকারক, সিরিয়াল অনুযায়ী এসে এই হচ্ছে 7টি কারক। কারক সম্পর্কে এবার জয়ন্তবাবু একটা ইয়ে দেন, দেওয়ার পরে তারপরে আমি আলোচনা এবং ব্যাখ্যায় যাচ্ছি। কারক তো হচ্ছে এই জৈমিনী সূত্রমে কারকের উল্লেখ আছে, সপ্তম কারকের। তো আমরা এমনিতে এটা হচ্ছে জৈমিনী সূত্রে কারক, আর একটা স্থির কারকও আছে। এটা হচ্ছে ডিগ্রি অনুযায়ী আমরা এই কারকটাকে বের করলাম বিচার বিশ্লেষণ দ্বারা, ডিগ্রিকে ভিত্তি করে, গ্রহের ডিগ্রিকে ভিত্তি করে। আর স্থির কারকও আছে, যেমন আত্মকারক স্থির কারক হচ্ছে রবি, এখানে আত্মকারক পেলাম আমরা শনি। অমাত্যকারক হচ্ছে স্থির কারক হচ্ছে বুধ, বৃহস্পতি, আর আমরা এখানে পেলাম বুধ। বার্ষিকারক স্থির কারক হচ্ছে মঙ্গল, আর আমরা রাখেন বাবু একটু লেখে নি। অমাত্যকারক হচ্ছে, হ্যাঁ এটা লেখার দরকার আছে। বৃহস্পতি স্যার অমাত্যকারক। হ্যাঁ বৃহস্পতি স্থির। ব্যাপ্তিকারক মঙ্গল স্যার। এবার মাতা মিত্রকারক চন্দ্র। এবার পুত্র ব্যাধিকারক, এটা স্যার বৃহস্পতি স্যার। পুত্র বিদ্যাকারক বৃহস্পতি। আর শত্রু ব্যাধিকারক, শত্রু বেদিকারক স্যার স্যার শনি। আর হচ্ছে পতিপত্নী স্যার ওটা শুক্র। এটা সর্বদা স্থির। এইবার বলেন, আমি একটু সময় নিচ্ছি, আপনাদের বলার সুযোগ দিচ্ছি। এবার স্থির আমরা এটা কেন বের করলাম বা এটা কেন আমরা দেখবো, এটা যদি হ্যাঁ এই ব্যাপারে একটু 2-4 মিনিট একটু বলে দেন কেন দেখবো। আচ্ছা স্যার, আমি এটাই বলছি স্যার। তো আমরা এটা এই কারণে বের করলাম বা এই কারণে এটা দেখবো, মানে যে ব্যক্তি জন্মচক্র আমরা পেলাম এখানকার, মানে তার যে আত্মার শক্তি, মানে আত্মার কারকতাটা কোন গ্রহ রিপ্রেজেন্ট করতেছে, সেটা কোন লেভেলের, এটা আমরা একটু দেখব। যেমন এখানে হচ্ছে স্থির যে আত্মকারক সেটা হচ্ছে রবি, তো ওনার কিন্তু আত্মকারক রবি হয় না, শনি হয়েছে। তো রবির যে গুণাগুণ সেটা হচ্ছে যশ সম্মান, প্রতিষ্ঠা, তারপর হচ্ছে সুনাম যশের যে কারক, প্রকাশের কারক, ঠিক আছে। অত্যন্ত পাওয়ারফুল একটা আত্মা হচ্ছে রবি। রবি যদি অত্যন্ত পাওয়ারফুল একটা আত্মা হয়, তো রবির অপোজিটে শনি, তো এই ব্যক্তির আত্মাটা হচ্ছে শনি, কারক হচ্ছে শনি। তো তার আত্মশক্তির যে জায়গাটা, আত্মশক্তির জায়গাটা একটু মানে ইন্ট্রোভার্ট আমরা যেটা বলি অনেকের ক্ষেত্রে, যে এই ব্যক্তি ইন্ট্রোভার্ট, এই ব্যক্তি এক্সট্রোভার্ট, আমরা এরকম বলি না। ইন্ট্রোভার্ট হচ্ছে মানে আত্মকেন্দ্রিক, মানে নিজেকে এক্সপোজ করার ক্ষেত্রে তার একটা সীমাবদ্ধতা থাকে। তো এই ব্যক্তির কিন্তু ওই আত্মকারকতার কারণে সে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে, নিজের যোগ্যতাটাকে উপস্থাপনের ক্ষেত্রে তার একটা সীমাবদ্ধতা থাকবে, শনি আত্মকারক হওয়ার কারণে। অমাত্যকারক হচ্ছে বুধ। তো স্থির যে অমাত্যকারক, মানে অমাত্য হচ্ছে অর্থ, তো স্থির অর্থকারক হচ্ছে বৃহস্পতি, আর অমাত্যকারক হচ্ছে বুধ। তো বুধ আমরা তো জানি পরাশ্রয় ফলদাতা, তো সেক্ষেত্রে অমাত্যকারক বুধ হওয়া খুব একটা মানে শুভ হয় না। কেন শুভ হয় না? বুধের ব্যাপারে আমরা একটা বিষয় জানি কি, যে বুধ হচ্ছে চন্দ্রের ঔরসে জন্ম আর বৃহস্পতির বাড়িতে লালিত, মানে বৃহস্পতির দ্বারা লালিত, চন্দ্রের ঔরসে জন্ম। তো বৃহস্পতির দ্বারা লালিত মানে সে শাস্ত্র জ্ঞানের শিক্ষা পেয়েছে। আবার চন্দ্রের ঔরসে জন্ম মানে এখানে মাতৃ মমতার মধ্যে আছে। তো একটা বালক যখন শাস্ত্র জ্ঞানে পরিপূর্ণ হয়ে যায় তখন তার মধ্যে কিন্তু উদ্যতপনা দেখে যায়, তখন সে গুরুকে অনেক সময় টাকা দিতে চায় এবং
গুরুর থেকে নিজেকে বেশি জ্ঞানী মনে করে। তো এই হচ্ছে মানে বুধের একটা নেগেটিভিটি। তো এই অমাত্যা করে বুধ যখন অর্থের জায়গায় বসে থাকে, আমরা তো জন্ম থেকে অর্থ বলতে নগদ অর্থ বা তরল অর্থ এটাকেই জাগতিক বিচার এই ধারাতেই হয় আর কি। তো আবার যদি আমরা জীবনের অর্থ খুঁজতে যাই তাইলে এটাও একটা ভিন্ন অর্থ আছে। তো এই জায়গায় বুধ থাকাটা মানে সে যে কিছু যে কোনো মানে একেবারে অর্থ জাগতিক যে অর্থ ব্যাংক ব্যালেন্স এগুলোর ক্ষেত্রেও মানে তার মধ্যে একটা চঞ্চলতা থাকবে, বালক সুলভ চঞ্চলতা। আবার হচ্ছে জীবনের অর্থ বোঝার ক্ষেত্রেও তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট মানে গণ্ডি বা নির্দিষ্ট অহংকারের মধ্যে দ্বারা সে কি বলে আবিষ্ট থাকবে। বাতৃকারক হচ্ছে এখানে বৃহস্পতি আছে, বাতৃকারক হচ্ছে স্থায়ী যে বাতৃকারক সেটা হচ্ছে মঙ্গল। তৃতীয় ভাব হচ্ছে ব্যক্তির এনার্জি। একজন ব্যক্তি আসলে তার এনার্জিটা আমরা কোথা থেকে বিচার করি, সেটা হচ্ছে তৃতীয় ভাব থেকে। ভাই বোন তো বিচার করি, কিন্তু এনার্জি। এখন আমার যদি ছোট ভাই থাকে 2 জন বা 5 জন, তো টিটুদা যদি আমার সঙ্গে লাগালাগি করে তাইলে কিন্তু চিন্তা করবে জয়ন্ত বাবুর সাথে লাগবো, ওনার তো ছোট 4টা ভাই আছে। তো ওইটা কিন্তু আমার একটা এনার্জি হয়ে গেল, আমার একটা পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এটা একটা বড় ধরনের ইয়ে করে। কিন্তু এখানে বাতৃকারক বৃহস্পতি, বৃহস্পতি মানে জ্ঞানের প্রতীক, সে হচ্ছে আপনার নির্লিপ্ততার প্রতীক। কাজে ওই উদ্ধতপনাটা থাকবে না। আমার বড় ভাইকে কেউ কটু কথা বলছে আর আমি একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে যাব, ওই বৃহস্পতি সেটা করবে না। তো এটা ভাইয়ের যে শক্তি, সেই শক্তিটাকে সে নেগেটিভ অর্থে ব্যবহার করতে পারবে না বা যত্রতত্র ব্যবহার করতে পারবে না। চন্দ্র হচ্ছে মাতা মিত্র, স্থির কারক, সুখের কারক, স্থির কারক। যেটা এখানে শুক্র আছে, কি আছে, এটা রবি আছে মনে না? রবি আছে দাদা। হ্যাঁ, রবি আছে। তো রবি হচ্ছে আত্মশক্তির কারক, পিতৃশক্তির কারক। পিতৃশক্তি যদি মাতৃশক্তি দায়ী করে, মানে পিতা তো আর মাতার অভাব পূরণ করতে পারেন না। ঠিক আছে, পিতার শাসন হচ্ছে একটু কি বলে আক্রমণাত্মক বা বেতের দ্বারা বা শাসনের মতো, আর মায়ের শাসন হচ্ছে স্নেহপ্রবণ। তো এই জায়গায় তার একটু তো নেগেটিভিটি আছে, ঝামেলা আছে। তারপরে যে বিদ্যাকারক হচ্ছে শুক্র, আর স্থির যে বিদ্যাকারক সেটা হচ্ছে বৃহস্পতি। এখন এই বিদ্যাকারকের যে জায়গায় পুত্র বিদ্যাকারক, এখানে শুক্র বসে আছে। শুক্র আমরা জানি কামনা বাসনা কারক। ঠিক আছে, কামনা বাসনা এবং মানে স্থির কারকের যে শুক্রের কারকতা সেটা হচ্ছে আপনার এই দ্বারাকারক অর্থাৎ বিবাহের কারক। তো পঞ্চম বিদ্যার যখন লেখাপড়ায় বসবে একটা স্টুডেন্ট, তখন তার চিন্তা চেতনায় যদি ওই বিপরীত লিঙ্গ থাকে, বিবাহ থাকে, প্রেম থাকে, তখন তো তার ওই সে পড়তেছে কিন্তু ওই 3 ঘন্টা পড়ার পরেও একটা প্রশ্নের আনসার মুখস্থ হচ্ছে না। ঠিক আছে, তো এই যে বিষয় দিয়ে আমরা ওই কারকত্ব থেকে মানে এটা একটা প্রাথমিক দ্বারা, আর বাকিটা স্যার কিভাবে নবাংশে প্রয়োগ করতে দেখাবেন। আমি প্রাথমিক বিষয়টা বলে দিচ্ছি। শনি হচ্ছে শত্রু ব্যাধি কারক, স্থির। আর এখানে আছে আমরা ডিগ্রি অনুসারে পেলাম চন্দ্র। তো এখানে এটা পজিটিভ আছে, কারণ আমার যে শত্রু সে যখন আমার সঙ্গে উদ্ধতপনা দেখাবে, তো চন্দ্র অর্থাৎ মাতৃকারক মানসিকতা দিয়ে যখন আমি শত্রুকে মোকাবেলা করব, তখন শত্রু একটা সময় আমার কমে যাবে, এটা পজিটিভ আছে। আর শুক্র হচ্ছে স্থির দ্বারাকারক, আর এখানে দ্বারাকারক আছে মঙ্গল, এটাও নেগেটিভ। বিশেষ করে যদি সেটা নারীর জন্মচক হয় তাহলে একরকম নেগেটিভ হবে, আর পুরুষের জন্মচক হলে আর একরকম নেগেটিভ হবে। নারীর জন্মচক হলে বিবাহে বাধা টাধা সবকিছু কিন্তু দিয়ে দিবে, মানে একটা মাঙ্গলিকের একটা প্রভাবের মতোই একটা ভাব নিয়ে আসবে আর কি। তো এই দ্বারাকারকটা আমরা কখন দেখ, যেমন বিবাহের ক্ষেত্রে নবাংশ চকে দ্বারাকারক গ্রহের অবস্থানটা আমাদেরকে অর্থাৎ দেখতে হবে মঙ্গলের অবস্থান কোথায় আছে। আমরা যদি এই জন্মছকের নবাংশে আমরা দেখি মঙ্গলের অবস্থান আছে লগ্নের দ্বিতীয়। ঠিক আছে, দ্বিতীয় বসে সে আপনার অষ্টমী দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। তো দ্বিতীয় ভাবতেই কিন্তু আমাদের 2 এবং 7 এর সমন্বয়ে বিবাহ বিচার করা হয়। তো
এই তারাকারক মঙ্গল নবাংশে দ্বিতীয় বসা আছে, মানে ব্যক্তির বিবাহ হবে, এটা নিশ্চিত। আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। আত্মকারক শনি নবাংশে বসে আছে আপনার কি বলে নবম ভাবে, ভাগ্যস্থানে বসে আছে। তো তার এই নবাংশে যে শনির অবস্থানটা, সেটা তার আত্মশক্তি বৃদ্ধিতে, মানে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়ার জায়গা সৃষ্টি করেছে। অমাত্যকারক বুধ আছে আপনার ষষ্ঠে, যদিও তার এটা সমক্ষেত্র বা মিত্রক্ষেত্র, বুধ রবিকে মিত্র মনে করে, কিন্তু বাপটা ভালো পায়নি। তো কাজেই তার অর্থ কিন্তু নবাংশ মানে হচ্ছে বিবাহের পর। তার বিবাহের পর কিন্তু তার যে আর্থিক ব্যবস্থাপনা, সেই জায়গায় কিন্তু ঝামেলা আছে। ষষ্ঠ ভাব হচ্ছে ঝামেলা, অনেকগুলা বিচার করা হয়তো ঝামেলা। আর স্যার এসে গেছে, স্যার নবাংশের প্রয়োগটা আপনি বলে দেন স্যার। বলেন। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, কি আসছে? রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড দেখাচ্ছে স্যার। দেখাচ্ছে তো, এখন কোন জায়গা থেকে আচ্ছা, দেখাচ্ছে? রেকর্ডিং দেখাচ্ছে। বিষয় হচ্ছে যে, যেমন জয়ন্তবাবুর একটা কথা এসে শুনলাম আমি, যেটি হচ্ছে যে বিবাহের পর যদি নবাংশ হয়, যে ব্যক্তি বিবাহ না করবে তার জন্য কি হবে। এমনকি আত্মকারক থেকে স্থির কারক আমরা যেটা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা আগেই আমাদের মুখস্থ ছিল যে আত্মকারক রবি, অমাত্যকারক বৃহস্পতি, ভ্রাতৃকারক মঙ্গল, চন্দ্র হচ্ছে মাতা মিত্র সুখ কারক, বৃহস্পতি পুত্র বিদ্যাকারক, আর শনি হচ্ছে শত্রু ব্যাধিকারক, আর শুক্র হচ্ছে পত্নী ব্যবসা কারক। আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, এখানে এই যে বৃহস্পতিকে যেটা বললেন, এটা সবসময়ের জন্য। বৃহস্পতিকে দুইবার দেখা যাচ্ছে, বুধকে দেখা যাচ্ছে না, এটা একটু ক্লিয়ার করে দেন স্যার। রবি বৃহস্পতি, মঙ্গল চন্দ্র বৃহস্পতি, বুধকে দেখা যাচ্ছে না স্যার। না, এখানে বুধই তো হবে, পুত্র বিদ্যাকারক বুধ হবে না? এটাই তো হওয়ার কথা স্যার, কিন্তু স্যার বৃহস্পতি তো পুত্র বিদ্যা, বৃহস্পতি স্যার বিদ্যা, বুধ কোন স্থির কারকতায় নাই স্যার। কারকে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পুত্রকারক, বিদ্যাকারক, পুত্রকারক, বিদ্যাকারক, অর্থকারক, এই তিনটি বৃহস্পতি। তাহলে স্যার বুধ আসবে না, না, মানে সিরিয়ালের কোথাও বুধ আসবে না এরকম? স্থির কারকে মূলত দেখা হয় 5টিকে, 7টিকে নয়। সেটি রবি, বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র আর শুক্র, এই 5টিকে সাধারণত দেখা হয়। তার পরবর্তীতে দেখা যাচ্ছে শত্রুর কারককে শনি হিসেবে কখনো কখনো মতান্তরে কেউ ধরে আর কেউ ধরে না। এটি কারক থেকে কিছু মতান্তর রয়েছে আমাদের মধ্যে, বা ধরুন শাস্ত্রগত কারণে রয়েছে। তো স্যার অনেকে স্যার ওই শনিটাকে মাইনাস করে মঙ্গলকে বসিয়ে দিচ্ছে এখানে, হ্যাঁ, বসিয়ে মঙ্গল দিচ্ছে। সবল হয়ে যায় স্যার। আবার অনেকে বৃহস্পতিকে সরিয়ে দিয়ে বুধকেও বসায় দিচ্ছে, এটা হচ্ছে। তো আমরা এই মতান্তরটায় আগে যাওয়ার আমাদের প্রয়োজনই নেই। এটা স্থির দিয়ে আমাদের কোনো ফল আসবে না। তো যে ব্যক্তি হচ্ছে বিবাহ করেনি, সেই ব্যক্তির যে নির্দিষ্ট বয়সে যে, তাহলে তার নবাংশের মূল্য কোথায়, তাহলে নবাংশ কেন প্রত্যেক কোষ্ঠীতে থাকে, এটি একটা প্রশ্ন। আবার আত্মকারক থেকে আমি আমার নিজেকে জানবো। তো আমি নিজেকে জানবো, নিজেকে জানার ক্ষেত্রে আমার হরস্কোপ থেকে কি আমি নিজেকে জানতে পারি না? যদি না পারি, তাহলে তার কতটুকু নিজেকে জানার মধ্যে আর ডিপে প্রবেশ করা যাবে, সেটি আত্মকারক থেকে আসবে। কিভাবে আসবে আমি পরবর্তীতে দেখাচ্ছি। ধরেন তারপরে অমাত্যকারক নিজের ওই জ্ঞান, গরিমা, সক্ষতা বা গুপ্তবিদ্যা, শক্তি, এগুলো অমাত্যকারকের মধ্যে আসে। তো সেটি আমরা আসলে আমার ভিতরে আসবে, নাকি আমি বয়স হতে হতে কারো হচ্ছে 9তে হয়, কারো 90তে হয়। সবাই একটু ভিডিও ডাউন করেন যদি সম্ভব হয়। তো এই যে হবে, পরবর্তীতে হবে, আমার অমুক কাজটি হবে, হবে কিনা, হবে কি হবে না। যেমন ওর পরে যদি আসি ভ্রাতৃকারক, যে আমার ভাই বোন হবে কি হবে না। আসলে আমি বড়, আমার ছোট কেউ হবে কি হবে না, বা ধরুন বিশেষ করে আমার বড় কেউ ছিল কি ছিল না। আবার
বড় কেউ ছিল সেটি এখান থেকে নয়, যে পরবর্তীতে আমার অনুজ আসবে কিনা। অগ্রজ যে আছে সে তো আছে, তাহলে অগ্রজ আমরা কোথা থেকে বিচার করব, এটি আরেকটি প্রশ্ন থেকে যায়। তাছাড়া মাতা মিত্র সুখ কারক, আমার মা, বন্ধু বা স্বজন, এদের থেকে আমরা পরবর্তীতে সুখ পাবো কিনা। তো মায়ের কোলেই তো সন্তানের উত্তম জায়গা, তো সেই জায়গা থেকে আমাদের সুখকে মানে অসুখে মানে সেই সুখটা নষ্ট করবে কিনা। যেমন বর্তমান যুগে দেখা যাচ্ছে মা সন্তানকে রেখে আরেকটা বিবাহ করছে, মা মারা যাচ্ছে, মা ধরেন অনেক কিছু ঘটেছে, বিদেশে যাচ্ছে, ছেলেকে ফেলে রেখে যাচ্ছে, এমনও ঘটছে, সেটি করবে কিনা। তাহলে ওই করবে কিনা জানলে আবার ওই বয়সের ব্যাপার আসে, যে কোন বয়সে করবে, এটিও একটি প্রশ্ন। তারপর হচ্ছে পুত্র বিদ্যাকারক, যে আমার ধরেন পরবর্তী আমরা যে নবাংশ দেখব, তাহলে নবাংশের আগে যদি নবাংশ বিচার করার আগেই অনেকের ধরেন সন্তান সন্ততি হয়ে গেছে, তো হয়ে গেছে, সে নবাংশ তখন জানতো না। তাহলে এখান থেকে আমার জানতে হবে, নবাংশ তো আমার প্রথমেই জানতে হবে, তাহলে আমার পুত্র হবে কিনা, আমার বিদ্যা বুদ্ধি হবে কিনা, এটাও যেমন আসবে, তেমনি সেই সন্তানের শিক্ষা টিক্ষাও কিন্তু এর ভিতর থেকে আসবে, সেটি বিচার করব কিভাবে। তারপরে হচ্ছে শত্রু, আমার শত্রু কেমন, শত্রু আজ শত্রু কাল মিত্র, না আজীবন শত্রু, একই ব্যক্তি সারা জীবন শত্রু, না কখনো মিত্রে পরিণত হবে কি হবে না। তারপরে হচ্ছে পতি পত্নী ব্যবসাকারক, তো আমাদের পতি কেমন হবে, মানে স্বামী কেমন হবে, আর স্ত্রী কেমন হবে, আমাদের ব্যবসা, ওই যে সপ্তম ঘর থেকে অংশীদারিটারি ব্যবসা বাণিজ্য যে কামনা বাসনা, বা ধরুন আপনার সহযোগী টগী যেগুলো বিচার করি সেগুলো, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিচার করে বের করতে হবে। তাহলে নবাংশটা তো আগে মাদার চার্ট, তারপরে আসছে নবাংশ, এইটা ছাড়া কিন্তু নবাংশ হচ্ছে না। তাহলে এটা থেকে আমরা যেগুলো পাচ্ছি না সেগুলোকে বিচার করার জন্য আমরা নবাংশে যাচ্ছি। শুধু যে বিবাহের পরে নবাংশ কার্যকরী হবে এটির সাথে আমি একমত নই। তো যদিও বিবাহের ক্ষেত্রে যদি দেখি পতি পত্নী ব্যবসাকারক, তো এখানে যদি দেখি যে আমার পতি কেমন হবে, পত্নী কেমন হবে, তো সেটি তো অবশ্যই একটা পূর্ণাঙ্গ বয়সের পরে হয়, এটা তো আমরা সবাই জানি। তো সেটি কি দশা অন্তর্দশা থেকে বের করা যায় না? যদি না যায় তাহলে আমরা এটার সহযোগিতা নিতে পারি, কিন্তু আমাদের মাদার প্ল্যানেট থেকে আগে তো বিচার করে দেখে আসতে হবে যে তার লগ্নভাব কেমন, ধনভাব কেমন, তৃতীয় ভাব ভ্রাতৃভাব কেমন, মিত্রভাব কেমন, তারপরে পুত্রভাব কেমন, ব্যাধিভাব কেমন, তারপরে হচ্ছে দাম্পত্য জীবন কেমন, বা ধরেন নিধন ভাব ওই শত্রুভাব কেমন, তারপরে ধরেন ভাগ্যভাব কেমন, এ তো সব আমরা ওখান থেকে জেনে আসতেছি। তাহলে এ আমাকে সহজভাবে আর কি সহযোগিতা দেবে, আদৌ দেবে কিনা। স্থির কারককে ভুলে যেতে হবে, কেন যে স্থির কারক নিয়ে মতান্তর রয়েছে। আবার স্থির কারক অনেক সময় সে তো স্থির, ও তো মানে একটানা সবসময় একরকম ফল দেয় না। মানুষ যুগ পরিবর্তন হচ্ছে, যুগের সঙ্গে মানুষ তাদের নিজেকেও বদলে নিচ্ছে। যেমন ধরুন আমরা হারিকেনের আলোয় পড়াশোনা করেছি, আর এখনকার মানুষ কিন্তু হারিকেন চেনেই না। তাহলে আজ বাদে কাল নবাংশ বাদ দিয়েও কিন্তু অন্য কিছু চলে আসতে পারে। স্থির কারক মানে স্থির গ্রহ বা স্থির কোনো দ্রব্য সারা জীবন স্থির বস্তু, মানে স্থির বস্তু সারা জীবন স্থিরই থাকবে, যদি না কোনো বহির্বল বাধা সৃষ্টি না ঘটায়। আর গতিশীল গ্রহ মানে গতিশীল কোনো দ্রব্য সারা জীবন গতিশীল থাকবে, তাতেও বহির্বল যদি বাধা সৃষ্টি না ঘটায়। এটা তো নিউটনের সূত্র আমরা জানি। তাহলে আমাদের যেটি স্থির সেটি আমরা যদি নাড়াচাড়া না করি তাহলে উনি নড়ছে না। তো আমি যদি এখানে বলি যে পঞ্চমে কেতু বসে আছে, মানে পঞ্চম ভাব, তাহলে পঞ্চম ভাব কেতু, সেখানে বাধা সৃষ্টি করছে রাহু, এমনকি শুক্র তার শত্রু গৃহে দৃষ্টি দিয়েছে, তাহলে কি তার কোনোদিন ওই পিতৃসুখ হবে না, বা তার কোনোদিন পুত্র সুখ হবে না? এটা যদি বলি, হবে কি হবে না সেটা পরিবর্তনশীল হবে কিনা সেটি এখান থেকে বিবেচনা করতে হবে। সেই বিবেচনাটা জীবনের যে কোনো সময় হতে পারে, শুধুমাত্র যে বিবাহের পরে হবে এটি নয়। আর কি কি আমাদের জয়ন্ত স্যার বলেছেন, আসলে আমার ওগুলো মনে নেই, বা আমি শুনি নাই। তো সেই অনুযায়ী আমাদের খুঁজে বের করতে হবে যে এখানে কি আছে। যেমন ধরুন
কেতু তো আর কারকের মধ্যে যাচ্ছে না। তাহলে আমাদের এই পঞ্চম ভাব কি আমাদের কোনো কারক দিচ্ছে? দিচ্ছে, শত্রু ব্যাধিকারক। তাহলে শত্রু ব্যাধিকারক চন্দ্র এসে গেছে। চন্দ্র কিন্তু লগ্নের সপ্তম, অষ্টম, নবমে ছিল। তাহলে উনি শত্রুতা কোথা থেকে দিচ্ছে, কেন দিচ্ছে? সে ডিগ্রিগত কারণে দিচ্ছে। এটা হচ্ছে আপনাদের উত্তর। তাহলে উনি কম ডিগ্রিতে, মানে 2 ডিগ্রি 24 মিনিটে থেকে কি কোনো দোষ করেছে বৃশ্চিকের চন্দ্র ভাগ্যভাবে থেকে? নবাংশের পরিপূর্ণ গুরুত্ব রয়েছে, অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব রয়েছে। তাহলে শত্রু ব্যাধিকারক চন্দ্র কেন হলো সেটি কি আমরা কখনো এটা বিচার করে দেখতে চাইবো, নাকি যেভাবে আছে যে ওই ডিগ্রি অনুযায়ী আমরা বসায় দেবো, ওটা ভাবা চিন্তার কোনো কারণ নেই, আর ওই অনুযায়ী আমরা ফলাদেশ বলে দেবো? স্যার ভাবতে তো হবে স্যার, যেমন আপনি এটা ব্যাখ্যা করার পরে একটা জিনিস আমি দেখলাম স্যার, যেমন আপনি বললেন যে আমার শত্রু সে কি সারা জীবনে একই শত্রু থাকবে, নাকি শত্রু মানে চেঞ্জ হবে, কখনো মিত্র হবে, কখনো শত্রু হবে। যেমন স্যার চন্দ্র যদি বসে থাকে, চন্দ্রকলা তো স্যার পরিবর্তনশীল। তো এটা স্যার আপনি বলার সাথে সাথে আমি এটা মনে মনে মিলিয়ে নিচ্ছি স্যার, যে এই ব্যক্তি তো একই ব্যক্তি সারা জীবন শত্রু হবে না। চন্দ্রকলা নাই, তার শত্রু পরিবর্তন হবে, শত্রু বন্ধু হবে, আবার বন্ধু শত্রু হবে। এইবার হচ্ছে এখানে অষ্টমপতি হচ্ছে শুক্র আর ষষ্ঠপতি হচ্ছে রবি। তাহলে শুক্র আর রবি কি এখানে শত্রু তৈরি করছে? সে তো একাদশ গৃহে বসে আছে রাহু যুক্ত হয়ে। এখানকার শত্রু আর ওইখানকার কারকের শত্রু যদি না মেলে, তাহলে নবাংশ বিচার কি আসলে বিচারের মতো হবে? দুটো একসঙ্গে যদি ফলাদেশ না মেলে, তাহলে বিচার কি হবে? আমরা কি নবাংশ বের করায় কোনো ভুল করেছি? করিনি। কিন্তু দেখেছেন আপনারা সফটওয়্যারে? দেখেছি স্যার। হ্যাঁ, ভুল তো করিনি। হ্যাঁ স্যার, না স্যার। ঠিক আছে স্যার। ভুল যদি না করি তাহলে আমাকে এই একটা ক্ষেত্রে শুধু উত্তর দেন, যে কোনটা? পুত্রকারক স্যার। হ্যাঁ, পুত্র বিদ্যাকারক। তাহলে পঞ্চম এবং ষষ্ঠ যদি আমরা বলি, এই দুটি ঘর যদি বলি, তাহলে এখানে কি হচ্ছে? এই দুটি ঘর, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। এটা যদি আমরা যাই যে পুত্র ও না, তা বা কেন শুক্র বৃহস্পতি স্যার, পুত্র বিদ্যাকারক শুক্র বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি শুক্র। পঞ্চম আর ষষ্ঠকে আমরা কি নিলাম? ও না, ষষ্ঠ আর অষ্টম, সরি। এভাবে দাগ দেব, কালো খালি দিয়ে। ষষ্ঠ আর অষ্টম, এই যে দুটি ঘর, ষষ্ঠ ব্যাধিকারক, সে তো শত্রুকারক। ভয়, ভীতি, অপমান, অপদস্থ ষষ্ঠ ঘর না? দুর্ঘটনা ষষ্ঠ ঘর না? বিষক্রিয়া ষষ্ঠ ঘর না? সে কি এই শত্রুতায় ষষ্ঠ ঘর কোনো সহযোগিতা করে না? শত্রু ঋণ ষষ্ঠ ঘর সহযোগিতা করে না? এইবার অষ্টম ঘর মামলা মোকদ্দমা শত্রু, এটা তো সরাসরি করে না? তাহলে এই দুটি ঘরের অধিপতি হচ্ছে রবি আর শুক্র। এই রবি আর শুক্র, আগে আমরা এখান থেকে বিচার করি যে রবি আর শুক্র আমাদের এখানে কি দিচ্ছে, এই জায়গা। সেটি কি ওখানে যে রবি আর শুক্র কি আদৌ মিলছে কি মিলছে না, এই দুইটা জায়গায় একটু আমরা দেখি। তারপরে নবাংশ বিচারের আমি একটা শর্টকাট জিনিস আপনাদের শিখিয়ে দেব, আর একটু পরে দেখ। এই এক নজরে বিচারটা একটু পরে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি হবে, তার শত্রুগুলো কি হবে? শত্রু ব্যাধিকারক দিয়ে আমরা শুরু করব।
ব্যাধি কি হবে আর শত্রু কি হবে ওইখান থেকে বলতে হবে। স্যার ওইখানে তো ব্যাধি এবং শত্রু দুটোটাই বৃদ্ধি পাবে স্যার, একাদশ ভাবে গেছে ষষ্ঠপতি এবং অষ্টমপতি। ষষ্ঠপতি তো দোষের কারণে একাদশে গিয়ে রবি তো শনির ক্ষেত্রে যে গেল স্যার, গিয়ে রাহুর দ্বারা পীড়িত হইল। আর রবি শুক্রের যোগ স্যার দারিদ্র যোগ সৃষ্টি করে, তো এখানে পীড়িত হইল স্যার, গিয়ে রোগ সৃষ্টি করলো। আর অষ্টমপতি যুক্ত হওয়ার কারণে যে রোগটা সৃষ্টি হইলো সেই রোগটা আবার দীর্ঘস্থায়ী হইল স্যার। তো আমরা এখানে ওই একাদশ ভাবে রবি শুক্রের মানে নেটাল চার্টে যেটা দেখলাম এই অবস্থানটা অশুভ দেখলাম স্যার। হ্যাঁ, আর একই অশুভ শুক্র দেখলে যদি আবার স্যার শত্রু- নবাংশে দেখি তাহলে সে দ্বাদশে বসে আছে স্যার। হ্যাঁ, ভালো বুঝলেন। তাহলে যদি তাই আমরা বুঝি, সবাই তো ওখানে কি রোগটা হবে, আমরা আগে কিন্তু চিকিৎসায় জ্যোতিষ ক্লাস হয়ে আসছে, কি রোগটা হতে পারে এখানে তো বলছে যে দীর্ঘস্থায়ী, আমাদের জয়ন্তবাবু যা বলছেন যে দীর্ঘস্থায়ী রোগ ভোগের সম্ভাবনা রয়েছে। তাহলে যদি দীর্ঘস্থায়ী রোগ ভোগের সম্ভাবনা থাকে, তাহলে শত্রু ব্যাধিকারক যে এখানে চন্দ্র ভাগ্যস্থানে থেকে, ধরেন সে একটি পাপ গ্রহেরও কোনো দৃষ্টি নেই, এমনকি সে চন্দ্রের উপর বৃহস্পতি দৃষ্ট হয়ে বসে আছে। তাহলে একই মানে দীর্ঘস্থায়ী রোগ যদি হয়, তাহলে ইনি যে এই শত্রু ব্যাধিকারকে আসছে, তাহলে ইনিই তো পরিবর্তন ঘটাবে। তাহলে রোগকে পরিবর্তন করবে, পরিবর্তন যখন করবে তখন তো আর দীর্ঘস্থায়ী রোগ ভোগ বলা যায় না, পরিবর্তনশীল রোগ। হ্যাঁ স্যার। তাহলে এ জায়গার সঙ্গে কি ওই জায়গায় মিল আছে, আমি এটা জানতে চাচ্ছি। স্যার তাহলে মিল তো আছেই স্যার, মানে আমরা এখানে সিদ্ধান্তে বসলাম যে দীর্ঘস্থায়ী রোগ হবে স্যার। তো আমরা যখন ফলাদেশ করবো, তখন ফলাদেশ করার আগে যদি আমরা একটু সপ্তাহকারক একটা নজর দেই, তাহলে আমরা বুঝে যাব যে এখানে ব্যাধিকারক চন্দ্র হওয়ার কারণে তার এই যে দীর্ঘস্থায়ী রোগের চিন্তাটা আমার ব্রেনে আসলো। তো এটা প্রকাশ করার আগে আমি চিন্তা করবো যে না, চন্দ্র যেহেতু ব্যাধিকারক, কাজেই তার এটা পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে স্যার আমি আর কুষ্টিতে লিখবো না স্যার যে দীর্ঘস্থায়ী রোগ হবে, লাগবে রোগ হবে কিন্তু সেটা পরিবর্তন হবে। আজকে তাতে ব্যথা, কালকে হয়তো মাজায় ব্যথা, তারপর দিন পায়ে হোঁচট লাগলো, এইরকম একটা একটা করে পরিবর্তন হবে, এই ধরনের বলে দেবো আমরা। হ্যাঁ স্যার, এরকমটাই তো হবে নাকি স্যার? হ্যাঁ, তাহলে আমরা যে এত যাবৎ ধরে যে শিখলাম যে আমাদের দশা বিচারে এই বলবো, অন্তর্দশা বিচারে এই বলবো, তারপরে কেতু পতাকি মানে ওই পতাকি দৃষ্টিতে আমরা ত্রিপাপ চক্রে যে এগুলো বলবো, তাহলে সেইগুলোকে কি এ জায়গায় কোনো কাজে লাগছে আমার? স্যার না, লাগতেছে না স্যার। ওই স্যার লাগাইতে তো পারি না স্যার। হ্যাঁ পারি, না লাগালে তাহলে নবাংশের এত বড় একটা গুরুত্ব কেন? স্যার আমরা তো জানি যে নবংশ কুণ্ডলীরা তার বিবাহের পরে তার জীবনটা কিভাবে শুরু হবে। আমি তো বললাম, আমি যদি বিবাহ না করি তাহলে কি আমার নবংশের কোনো প্রয়োজন নেই? স্যার এই বিষয়ে স্যার বলেন, আমি জানি না স্যার। বিবাহ না করলে আমরা যে 32 বছর বয়সের পরে একটি বিবাহিত হোক বা না হোক, তার নবাংশ চক দেখতেই হবে স্যার। কিছু কিছু বিষয় আছে, ধরেন স্যার এই যে গ্রহটা আমাদের জন্মকুণ্ডলিতে আছে, এই গ্রহটা যদি নবাংশ কুণ্ডলিতে থাকে, এই গ্রহটা ভালো ফল দেয়। এটা কি উত্তম বংশ না কি জানে একটা বলে, এরকম কিছু কিছু বিষয় আবার নবংশ কুণ্ডলী দেখতে হয়। বর্গোত্তম বলে। হ্যাঁ, বর্গোত্তম বলে। এবার পুরুষোত্তম আছে আবার আরেকটা। এই যে পুরুষোত্তম গ্রহ, এখানে বৃহস্পতি পুরুষোত্তম গ্রহে আছে নবাংশে। হ্যাঁ, ধনুরাশিতে যে গ্রহটা থাকে সেটাই পুরুষোত্তম গ্রহ। আর বর্গোত্তম হচ্ছে আপনার রাশিগত, বাপগত, আর হচ্ছে মানে ওই আরেকটা কি আছে, রাশিগত এবং বাপগত আরেকটা তিনটাই আছে। যেমন এখানে রবি রাশিগত ভাবে মানে জন্মছকেও আছে মীন রাশিতে, নবাংশ আছে মীন রাশিতে, বাপগত হচ্ছে এখানে লগ্ন বাপ, এখানেও লগ্ন বাপ। এই দুইটা স্যার। আরেকটা কি হবে স্যার? আমি তিনটা শুনছিলাম স্যার। এখানে তো লগ্ন বর্গোত্তম হয়েছে। হ্যাঁ, লগ্ন বর্গোত্তম হয়েছে। নিরোজদা রাশিগত, বাপগত আর একটা কি যেন, তিনটা বিষয় দেখতে হয়।
মোটামুটি যে মানে আর হচ্ছে ওই যে চর স্থির দেত্তক, ঠিক আছে, D1 ওইখানেও এটাও দেত্তক, এটাও দেত্তক, মানে ওই যে ইয়ে আয়ন না পদার্থ বলে এটা আয়ন, মানে আয়নগত দিক দিয়েও এটা মানে ওই একই আছে। বয়নগত দিকে বা আয়নগত দিকে আসলে তো সেই বাস্তুশাস্ত্রের মধ্যে চলে আসে। নবাংশের একটা সুন্দর ব্যাখ্যা দরকার এখন। এখানে স্যার এই আমরা যদি এই যে আমরা লগ্ন কুণ্ডলীটা বিচার করি, তো লগ্ন কুণ্ডলীটা যদি বিচার করি যে কোন গ্রহটা সবচেয়ে বেশি এফেক্টেড, তারপরে এই গ্রহটা এফেক্টেড মানে এই গ্রহটারই রূপ যন্ত্রণা বা এই গ্রহের স্থান্তিকই দুর্যামালাটা বা এই ঋণ এই শত্রু এই গ্রহটার রূপ হবে। কিন্তু এই গ্রহটা যখন আবার কারকতা হিসেবে এটা দেখা যাচ্ছে অন্যরকম। তা ওই দিন যে আপনি একটা ক্লাসের মধ্যে দেখলাম, আমি শর্ট দিলাম স্যার, বলেন কি রূপ, শর্ট করে বলে দিলাম যে এটা ব্লাড ক্যান্সার। এখানে স্যার দেখেন সবচেয়ে গ্রহ এফেক্টেড, তো আমার মনে হচ্ছে রবিটা বেশি এফেক্টেড এই যে লগ্ন কুণ্ডলীতে, রবি সবচেয়ে বেশি এফেক্টেড। এখানে রবি রাহু দ্বারা শুক্র দ্বারা দুটোই আক্রান্ত। মানে যদি রূপ শুভয় জাতকের চন্দ্র হইব না রবি দিব, আমি তো বলবো প্রথমে রূপ হবে রবি। রবি আমাদের দেহের মাথাটা দেখে, চোখ ডান চোখ দেখে, এই পদ্ধতিটা যে আমরা শিখাইলেন, আর এখানে এটা লোক এটা মিলাইলে তো আবার জগা খিচুড়ি হয়ে যাবে। আর এখানে দেখেন আত্মকারক, অমত্তকারক, শত্রুকারক চন্দ্র, চন্দ্র শনি, চন্দ্র আর শনি, আর এখানে আসছে রবি। জগা খিচুড়ি হচ্ছে না টিটুদা, আমি মনে হইছে এখন মানে তিনটা দিক দিয়ে বর্গোত্তম দেখা হয়, একটা হচ্ছে রাশিগত, একটা হচ্ছে ভাবগত, আর একটা হচ্ছে মানে ক্ষেত্রগত, মানে তার এটা স্বক্ষেত্র বা মিত্র ক্ষেত্র কিনে। তো এখানে রবি যেমন রাশিগত ভাবে মীন রাশি পাইছে, কিন্তু ওইখানে এলো আপনার হচ্ছে মূল চার্টে হইছে আপনার এটা মকর রাশি, তো রাশিগত ভাবে এক রাশি হয় নাই। তো রাশিগত ভাবে এক রাশি না হওয়ার কারণে এটা নেগেটিভ আছে। তারপরে আপনার হচ্ছে ক্ষেত্রগত মিত্র ক্ষেত্র পাইছে, এটা পজিটিভ আছে। আর ভাবগত এখানে হচ্ছে একাদশ ভাব, আর এখানে হচ্ছে লগ্ন ভাব। তো এটা সে বর্গোত্তম হয় নাই রবি, কিন্তু তার হচ্ছে প্রমোশন হয়েছে, কারণ একাদশ ভাব থেকে এই কেন্দ্র ত্রিকোণ ভাবে আসা, এটা প্রমোশন হয়েছে, কিন্তু বর্গোত্তম হয়নি। লগ্নের সাপেক্ষে যদি বিচার করি, রবি একাদশ ভাবে বসছে, এটা ভাগ্যত ভালো ফল দিবে। আমার যে মূল বক্তব্যটা যে স্যার যে ওই দিন যে চিন্তা ভাবনার উপরে রোগের কারকতাটা বললো, ওই চিন্তা ভাবনাটার উপরে আমরা এই চক্রামিতে কোন গ্রহটা সবচেয়ে এফেক্টেড, এটা আমার কোয়েশ্চেন। দেখেন, এই ভাব কারক, বাধক কারক বা ধরুন স্থির কারক টারক কোনো কিছু দেখার প্রয়োজন নেই। সহজভাবে সেটি দিয়ে আগে আমরা একটু আনন্দ বের করে নিই আগে, তারপরে আমরা দেখব। আত্মশুদ্ধির কারক আমরা জানি রবি তিনি ষষ্ঠপতি, সে শুক্র একাদশ ভাবে বসে আছে। আমরা এখান থেকে আগে গ্রহের অবস্থান দেখব, তারপরে তার ভাবগত, সে বাধকগত আর স্থিরগত, স্থির রাশি বা তার মিত্র রাশি, শত্রু রাশি, সেটা তো আমরা এই প্ল্যানেট থেকেই বুঝে ফেলতেছি। ওই তিনটে ভাবগত দেখার দরকার নেই, যে ভাব, বাধক, স্থির বা মিত্র রাশি, শত্রু রাশি, এগুলো বিষয় না। এটা তো আমরা এখান থেকে পাচ্ছি। নতুন আমরা কি পাচ্ছি, যখনই আত্মকারক গ্রহ আমাদের এখানে রবি, সে কিনা ষষ্ঠপতি, সে বসে আছে একাদশ ভাবে শুক্র রাহু যুক্ত হয়ে, অর্থাৎ বা আত্মা কিন্তু আর ওখানে নেই, সে অস্তাচলে চলে গেছে। তাহলে সে এসে কোন রকম সহযোগিতা নবাংশে এসে আমাকে করছে কিনা। তো নবাংশে এসে শনি, আমি যখনই ওইখানে একটি রাশির নাম লিখেছিলাম ডাইনি, কিন্তু জায়গার অভাবে আমরা সেটিকে আবার মুছে ফেলেছি। তো শনি সে কিনা ভাগ্যভাবে বসে আছে,
মীন লগ্নের ওই লগ্ন ভাবস্থ আমাদের যদি যে প্রত্যেকটা আমাদের যে কোন লগ্ন সাপেক্ষে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ, এটা তো আমাদের সবসময়ের জন্য মুখস্থ আছে বা থাকবে। তো মীন লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে পাপক গ্রহ। তো সেই পাপক গ্রহ সে কিনা ভাগ্যভাবে এখানে অবস্থান করছে। তাহলে আত্মকারক যে মূল রবি, সেই রবি ধরেন এখানে শনির গৃহে অবস্থান করছে। তাহলে আমরা যদি একটু বিবেচনা করি যে আত্মকারক রবি আত্মার শান্তি কখন দেবে, সে যদি তার মিত্র ক্ষেত্রগত, সে লগ্নগত, যদি পঞ্চম ভাবস্থ, এমনকি যদি সে নবম ভাবস্থ যদি থেকে থাকে, তাহলে সে আত্মার কারক হয়ে থাকে। প্ল্যানেটে যদি না হয়, যখন প্ল্যানেটে নেই, সে কি নবাংশ থেকে খুঁজে আপনাদের দিয়ে দেবে? কিভাবে দেবে? নবাংশে আপনি শনিকে যদি মীন লগ্ন সাপেক্ষে কি হবে, শনি তো পাপক গ্রহ, ধরেন বৃষ লগ্ন যদি হতো বা তুলা লগ্ন হতো, শনি ধরেন তার নিজ গৃহে বসায় দিতেন। কিন্তু বসিয়ে দিলেও কি আত্মার পরিতৃপ্তিটা দেবে? যদি এখানে ধরেন এই আত্মার পরিতৃপ্তি দিতে বৃহস্পতি আসতো, বা ধরেন যদি আপনার শুক্র আসতো বা মঙ্গল আসতো, তাহলে কি তার আত্মার কোনো শান্তি পেত না? কিভাবে পেত? এইবার তো ক্লাস হয়ে যাবে জটিল। সহজ করতে গেলে তো জটিল হয়ে যাবে দেখতেছি। না জটিল না স্যার, আমি মুখে বলতে পারতেছি না, আমার প্রকাশ করার ইয়েটা পাচ্ছি না আর কি। একটা যদি আমরা দেখি যে শনি আমাদের লগ্ন সাপেক্ষে পাপ এবং সে বুধ আর মঙ্গলকে সঙ্গে নিয়ে অবস্থান করছে, তো বুধ আর মঙ্গলকে সাথে নিয়ে বসে আছে, সে কি হলো, বুধ আর মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে, আমার আত্মকারক হচ্ছে শনি। এই সাইড না মুছলে তো আসলে সমস্যা নাকি। তো শনি বুধ আর মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে। বুধ হচ্ছে চতুর্থ সপ্তমপতি আর মঙ্গল হচ্ছে ধনপতি আর ভাগ্যপতি, তাকে সঙ্গে নিয়ে বসে আছে। তাহলে তার আত্মার কারক যে গ্রহটা, সে ওই যে দ্যাতক রাশিতে বসে আছে, তার জন্য সে বাধক হয়েছে। এমনকি সে বৃহস্পতির গৃহে বসে আছে, তো বৃহস্পতির তো আর বুধ আর শুক্র শত্রু হতে পারে, ওই মঙ্গল তো আর শত্রু না, শনি তো আর শত্রু না। তাহলে সে শত্রু গৃহগত না, তার শত্রু গৃহগত না, তাহলে তার বাধকত্ব দোষ নেই। এমনকি সে দ্যাতক রাশিতে আছে, সে চর রাশিতে না বা স্থির রাশিতে না, সে চলমান। তাহলে ওই চলমান ওইখান থেকে এখানে এসে শনি আত্মার কারক, আমাকে আত্মা শুদ্ধির ক্ষেত্রে কোনো সহযোগিতা করছে কিনা সেটি দেখবো। তাহলে আত্মা শুদ্ধির ক্ষেত্রে যদি সহযোগিতা করে, তাহলে এটা বয়সের সাথে সম্পর্ক কি বা বিবাহের সাথে সম্পর্ক কি? যদি আমাদের এই জায়গাটা সহজে বুঝি, যেমন বললাম ভ্রাতৃকারক আমাদের ভাই বোন হবে কি হবে না, মানে পরবর্তী ভাই বোন হবে কিনা, তাহলে ভ্রাতৃকারক এখানে বৃহস্পতি আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি, এই প্ল্যানেট থেকে তৃতীয় ভাব থেকে বিচার করব আমরা ভাই বোন। তাহলে তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র, এমনকি অষ্টম ভাবের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে শুক্র যদি সেই প্ল্যানেটে এই রবি শুক্র যুক্ত হয়েছে, রাহু যুক্ত হয়েছে, ধরেন 3 গ্রহ যুক্ত হয়ে একাদশে বসে আছে, তাহলে এ আমাদের বিশেষ করে ভ্রাতৃকারক ভাই বোন দেবে কিনা, এখান থেকে ধরেন বুঝলাম। এইবার ভাই বোন আসার পরে আমার সুখ হবে না ওই ভাই বোন দ্বারা আমার সুখ নষ্ট হবে, বা এই ভাই বোন আমাকে কষ্টদায়ক হবে কিনা, বা ভাই বোন আমার শান্তিদায়ক হবে কিনা, ভাই বোন আসার পরে আমার উন্নতি হবে কিনা, ভাই বোন আসার পরে অবনতি হবে কিনা, এই সকল বিষয় যদি আমরা দেখতে যাই, তাহলে ভ্রাতৃকারকে আমাদের বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ আসছে। তো শুভ গ্রহ এই প্ল্যানেটে, আমাদের প্ল্যানেটে হচ্ছে বৃহস্পতি চতুর্থ ভাবে বসে থেকে 2, 3, 4, 5 সে অষ্টম ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, এমনকি দশম ভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, আর হচ্ছে দ্বাদশ ভাবে সে দৃষ্টি দিল নবম দৃষ্টি। তাহলে ইনি ভাই বোনের ক্ষেত্রে আমাকে কি আসতে কোনো সহযোগিতা করছে কি করছে না, এক নজরে যদি বলি, তাহলে আমাদের ভাই বোন হবে কি হবে না। তো আমরা এই প্ল্যানেট থেকে আগে 2টি জায়গায় আপনারা যদি বিচার করে দিতে পারেন যে কোন রোগ হবে আর ভাই বোনটা, এখানে ভাই বোন হবে কি হবে না, তাহলে ওখানে আমাদের সহযোগিতা করছে কি করছে না,
সেটিকে আমরা শুধু দেখে নেব। তাহলে এই দেখে নেওয়ার ক্ষেত্রে আমাদের সেই কারক গ্রহের তো শুধুমাত্র ডিগ্রির কারণে কারক হয়ে যাচ্ছে, এটা তো বললামই যে সর্বোচ্চ ডিগ্রি আত্মকারক, তারপরে ডিগ্রি অনুযায়ী সাজিয়ে যাব। তো ডিগ্রির একটু পরিবর্তন হলে সে ঘুরে ফিরে এসে যে জায়গাটায় বসছে সেই জায়গা সে কতটা ফলদায়ী, বা আসলে ফলদায়ী কিনা, বা ফল দেবে কিনা, ফল দিতে বাধা দেবে কিনা। চন্দ্র কিন্তু আপনারা ঠিক কথাটা বলেছেন যে ব্যাধিকারক যে ব্যাধিটা হবে সেই ব্যাধিটা পরিবর্তনশীল, অর্থাৎ ব্যাধি পরিবর্তন হবে। এইবার শত্রুও তার পরিবর্তন হবে। তাহলে কি ধরনের শত্রু থাকবে সেই শত্রুটা কিন্তু এই চার্ট থেকে বের করতে হবে, ওখান থেকে কিন্তু বের করে দেবে না। যেটি আমরা দশাগত কারণে পাই যে এই সময় তার একটু চাপ থাকবে, এই সময় সে আনন্দ পাবে, বা এই সময় তার ভাগ্যের উন্নতি ঘটবে, এই সময় ভাগ্যের অবনতি ঘটবে। সেই ক্ষেত্রে ওই কারক গ্রহগুলো যে সাতটি, ওই সাতটি আমাদের কোনো সহযোগিতার হাত বাড়াচ্ছে কিনা, এইটুকু জিনিস। বাহ্যিকারক হিসেবে তো স্যার ওইখানে বৃহস্পতি সাহায্যই করবে। বৃহস্পতি এখানে তো বৃহস্পতির কোনো ভূমিকা ছিল না, না থাকলেও তো চতুর্থ বৃহস্পতি, লগ্নপতি চতুর্থ বৃহস্পতি ভালোই খারাপ কি স্যার। কেন করবে? চতুর্থ বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি সম্বন্ধ করলে মীন লগ্ন সাপেক্ষে রাজযোগের কারক হয়। মঙ্গল বৃহস্পতি সম্বন্ধ করছে, আর এখন বৃহস্পতি তার নিজের ক্ষেত্রে দৃষ্টিতে রেখে দিছে, বুধ বৃহস্পতি মধ্যে ক্ষেত্র বিনিয়োগ হয়েছে। তাহলে শনির প্রভাবে কি এখানে কোনো রকম ইফেক্ট ফেলবে কিনা? না, শনি খুব একটা এফেক্ট ফেলতে পারতো না। শনি মঙ্গলের সাথে আছে। আমরা ভাই বোন বিচার শিখেছিলাম, তাহলে ভাই বোন কয়জন হবে? ভাই বোন কি স্যার কি বলছেন? আমরা তো ভাই বোন বিচার করার একটা ক্লাস আমরা করেছিলাম, ওইটা তো স্যার ক্লিয়ারেন্স আমরা শেষ হয়নি, ক্লাসটা শেষ হয়নি, কাজটা হয়নি। আমি তো ব্যক্তিগতভাবে কিছু শিখতে পারিনি, কিছুটা নিয়েছে শুধু নিউজদা, মানে কিছুটা একটা শিক্ষা পেয়েছে, আর বাকি কেউ আছে মনে হয় না আমরা ভাই বোন শিক্ষা পেয়েছি। না আমি ওই ক্লাসটা তো কমপ্লিট হয়নি, নিউজদা একটা মোটামুটি একটা ধরে নিয়েছিল, অনুমান করে নিয়েছিল, কিন্তু আর ওই পদ্ধতিতে আমরা কেউ ধরতে পারিনি স্যার আপনার পদ্ধতিটা। তাহলে আমরা নবাংশের ফল যাচাই করতে গেলে আমরা কি যাচাই করতে পারবো এখান থেকে? জানদেবাবু বলেন, আমরা কি যাচাই করতে পারবো কোনোভাবে? হ্যাঁ, করা যাবে স্যার। তাহলে কিভাবে করা যাবে? যেমন স্যার বাত্রিকারকটাই যদি বিচার করি স্যার, তৃতীয় পতি শুক্র মেইন চার্টে যদি দেখছেন, তৃতীয় পতি শুক্র এবং অষ্টম পতি সে একাদশ ভাবে আছে। তো একাদশ ভাব বৃদ্ধির ভাব, তার মানে আমার হয়তো ভাই বোন হবে, এটা নির্দেশ করছে। তো আমাদের এই চার্টে, নেটাল চার্টের লগ্নপতি বৃহস্পতি সপ্তমে থেকে, চতুর্থ থেকে স্যার ওই নবম দৃষ্টি দিচ্ছে শুক্রের উপরে স্যার। তো এটাও নির্দেশ করছে স্যার যে এখানে না দেয়নি, যাই হোক, মানে একাদশ ভাবে থাকার কারণে আমি ধরে নিলাম স্যার আমার ভাই বোন হবে স্যার। কারণ এটাকে সাপোর্ট করছে কিনা। তো নবাংশে আমরা বাত্রিকারকে দেখলাম স্যার, এখানে বাত্রিকারক গ্রহ হলো বৃহস্পতি। তো বাত্রিকারক গ্রহ বৃহস্পতি হওয়ার কারণে সে সাপোর্ট দেবে স্যার, এই বৃহস্পতি সাপোর্ট করবে, কারণ বৃহস্পতি তো দেবতাদের গুরু, সে দিবেই। এখন নবাংশে গিয়ে এই বৃহস্পতি বসছে স্যার দশমে। তো দশমে যেহেতু বসছে, এখন কি সেটা ফলাদেশ করতে গিয়ে যেহেতু দশম ভাব বিলম্বে ভাই বোন হবে, সেটা বলবো কি স্যার? বৃহস্পতি বসে সে ধনভাবে দৃষ্টি দিয়েছে, বৃহস্পতি বসে আবার সে চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে, আর কোথায় দিয়েছে? ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়েছে। হ্যাঁ স্যার। তাহলে তৃতীয় ভাবে কিন্তু সেখানে শনি দৃষ্টি দিয়ে আছে, যে শনি কিনা শত্রু এবং ব্যাধিকারক। তাহলে শত্রু ব্যাধি মানে তার না স্যার, শনি আত্মকারক স্যার। আপনি স্থির কারকটা মুছিলেন স্যার সাইডে, এইটাকে মুছে ফেলি। হ্যাঁ, এটা দরকারই নেই আমাদের। এই তাহলে আমরা আগে একবার মুছতে চেয়েছিলাম। তাহলে শত্রু ব্যাধিকারক হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র ওখানে কি দেখলাম? আসলে কি আমার চোখ গেছে? 2 3 চন্দ্র এখানে শত্রু ব্যাধিকারক স্যার। শনির দৃষ্টিটা আপনি বলতে চাইতেছেন স্যার, যে শনি আত্মকারক সে তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে নবাংশে। কই তৃতীয় ভাবে? ও
ও তৃতীয় ভাবে শনি দৃষ্টি দিয়েছে, হ্যাঁ দিল। তো শনি তৃতীয় ভাবে দৃষ্টি দিয়েছে, আর হচ্ছে সে একাদশ ঘরে প্রাপ্তির ঘরেও দৃষ্টি দিয়েছে। প্রাপ্তির ঘরে তো কেতু অবস্থান করছে, কেতু তো দেয়, আকস্মিক ফল দেয়। সেখানে একাদশ ভাবে রাহুর দৃষ্টি তো থাকবেই, চন্দ্রদৃষ্ট নিজ গৃহে থেকে সে দৃষ্টি দিয়েছে। তাহলে এই শনি প্রাপ্তির ঘরে যে দৃষ্টি দিয়েছে, আমি গোলায় ফেলতেছি মনে হয়। শত্রু নিয়ে আলোচনা হচ্ছে স্যার, শত্রু কারক। শত্রু নাই, আলোচনা হচ্ছে বাইনি। হ্যাঁ বাইনি। ভ্রাতৃকারক। শত্রু কারক শনিটা বলছিল, তা এখানে শত্রু কারক চন্দ্র আছে। না না, ভাই বোনের কারক। তাহলে ভ্রাতৃকারক শুক্র হচ্ছে ওখানে রাহুযুক্ত রবিযুক্ত হয়ে বসে আছে, শুক্র তার শত্রুকে সঙ্গে নিয়ে বসে আছে। তাছাড়া সেখানে রাহু অবস্থান করছে প্রাপ্তির ঘরে, আমরা পেতে পারি, কিন্তু ও জায়গায় কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই বা কোনো শুভ গ্রহের অবস্থান নেই, লগ্ন সাপেক্ষেও নেই। আর ওখানে রাশি সাপেক্ষে থাকলেই কি না থাকলেই কি, তা রাশি সাপেক্ষেও নেই কিন্তু। তাহলে ও জায়গায় ভাই বোন আমরা যদি ধরে নিই যে বিলম্বে পাবো বা আজ হোক কাল হোক পাবো, এক সময় পাবো, ভাই বোন তো মানুষ বিলম্বেই পায়। কিন্তু এখানে হচ্ছে বৃহস্পতি দশম ভাবে বসে থেকে সে ধনভাবে দৃষ্টি দিয়েছে, বৃহস্পতি হচ্ছে চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে, আর বৃহস্পতি ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়েছে। তাহলে এই ভাই বোনের ক্ষেত্রে ভ্রাতৃকারকের ক্ষেত্রে বৃহস্পতি কোন রকম সাপোর্ট কি দিয়েছে? না স্যার, এখানে বৃহস্পতি ভাই বোনের ক্ষেত্রে নবাংশে বৃহস্পতি কোনো সাপোর্ট দেখা যাচ্ছে। তাহলে ওই প্ল্যানেটে ভ্রাতৃকারক গ্রহ শুক্র তার ঘোর শত্রু রবিকে সঙ্গে নিয়ে এবং রবি রাহু নিয়ে গ্রহণযোগ তৈরি করে ইনি কি বিলম্বে দিক আর আগে দিক সে কি দিতে পারে? এখান থেকে বিচার করার পরে আমাদের ওখানে কোনো সহযোগিতা পাবো কি পাবো না, যেহেতু লগ্নটাই একই রয়েছে। এখানে আরেকটা বিষয় যদি খেয়াল করি স্যার, আমরা নবাংশ যদি খেয়াল করি, ভাতৃকারক বাদ দিলাম, ভাতৃপতি শুক্র যদি সেখানে নবাংশে তৃতীয় শনির দৃষ্টি, এবং শুক্র কিন্তু ব্যস্ত হয়েছে, এবং সে স্থির রাশিতে। তো যেহেতু ভাতৃপতি ফলদায়ী রাশিতে না, সেখানে ভাতৃর জায়গায় বা ভাই বোনের জায়গাটা সমস্যায় মনে হচ্ছে আমার কাছে। ভ্রাতৃকারক গ্রহ যদি শুভ গৃহগত হয়, মূলত ব্যাপার হচ্ছে ভ্রাতৃকারক গ্রহ যদি শুভ গৃহগত হয়, শুভ গ্রহ মানে তার মিত্র গৃহে থাকে, এমনকি সে যদি কোনো বাধা না পায়, তাছাড়া সে যদি চলমান মানে চর স্থির দ্যাতক, চর রাশি বা দ্যাতক রাশিতে থাকে, স্থির রাশি বাদে, তাহলে তখন তার ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে সেই কারক গ্রহ কোনো সহযোগিতা করতে পারে, নচেত করবে না। আমি তো স্যার এখানে সে স্থির গৃহে আছে, এই জন্য বলছি বাধাটা এখানে স্থির রাশিতে আছে বিধায় আমার কাছে এখানে বাধা মনে হচ্ছে আর কি। কিন্তু শুভ গ্রহে আছে, মিত্র ক্ষেত্রে আছে সে, দ্বাদশে ব্যস্ত দ্বাদশে ব্যস্ত হয়েছে, তার এটা একটা দোষ। আবার আমি যদি তার পজিটিভ সাইড ধরি, সে মিত্র গৃহে আছে, আবার সে স্থির রাশিতে আছে। স্থির রাশিতে থাকলে সে সেখানে ফলদায়ী না, সেই ক্ষেত্রে আমি বাধাগ্রস্ত বলতেছি আর কি স্যার। সর্বনাশ, কেতু আজকে শেষ করে দেবেন এই ক্লাসটা, এমন একটা জিনিস। তাহলে স্যার বলা যায় যে সম্ভাবনা নেই, সন্তান বা ভাই বোনের সম্ভাবনা নেই, নেই নেই তো কারণ একটা বলছে একটা সিদ্ধান্ত স্থির, কিন্তু স্যার স্থির আটকে দিল আপনার শুরু মত করে। ভ্রাতৃকারক গ্রহ এখানে নবাংশের দ্যাতক রাশিতে, মানে সে বাধাগত হয়েছে, সে চর রাশিতেও নেই আর দ্যাতক রাশিতে নেই, সে কিন্তু স্থির রাশিতে আছে, সে এখানে কিন্তু আটকে গেছে, এখানে সে চর রাশিতে শত্রু যুক্ত হয়ে বসে আছে।
শুক্রের দুটি শত্রু রবি আর চন্দ্র, এটা তো আমরা জানি। তাছাড়া সে রাহুযুক্ত হয়ে বসে আছে, তার প্রাপ্তিটা এখান থেকেই নেই। কিন্তু ওইখানে সহযোগিতা করতে পারত ওই শুক্র যদি বৃহস্পতি দৃষ্ট বা তার শুক্রের যে মিত্র গ্রহ সেই মিত্রযুক্ত বা মিত্রদিষ্ট যদি হতো, তাহলে শুক্র কি কোনো মিত্রযুক্ত মিত্রদিষ্ট হয়েছে? স্যার বুধের দৃষ্টি আছে স্যার নবাংশে। তা বুধ নবাংশে দৃষ্টি আছে, কিন্তু বুধের দৃষ্টি, বুধ আর শুক্র কি মানে একে ভালো অপরের না। মিত্র? মিত্র হইলেও স্যার আপনি বলছেন ভালো না, বুধ শুক্র একত্রে ভালো না, শুক্র বুধকে তো সইতে পারে না। নৈসর্গিক চার্টের দিকে যদি যান তাহলে শুভ বা মিত্র, কিন্তু আমরা যা শিক্ষা নিয়েছি তাতে তো বুধ আর শুক্রের দৃষ্টি, বুধ শুক্রের জুতি কখনোই শুভ নয়। তাহলে তিনি কোন রকম সাপোর্ট করেনি, এটা হচ্ছে বাধকগত, মানে বাধাগত খেয়েছে, যেটা আমরা বাধক বিচার করি। তাহলে এইবার আমরা বলছি চর রাশি আর হচ্ছে দ্ব্যর্থক রাশি, তার সেখানে সে কিন্তু নেই। উপরন্তু এখানে সে চর রাশিতে আছে, এখানেও কিন্তু সে চর স্থির দ্ব্যর্থক, চর রাশি স্থির রাশি না, ওই স্যার স্যার আমি বলি বাপজারাটা স্থির রাশি আছে স্যার, আপনি ঠিকই ধরছেন স্যার। স্যার দেখেন মেটাল চার্টে তৃতীয় ভাবটা স্থির রাশি আছে স্যার, আপনি ঠিকই ধরছেন স্যার। আমার মাথায় কাজ করছে না, আপনার একটু আলোচনা করতে লাগেন। স্যার এটা তো এইভাবে বলা যায় না, D1 এ চর রাশিতে আছে আর D9 এ আপনার স্থির রাশিতে আছে, সম্ভাবনা এমনি কমে গেছে। বলছেন ঠিক আছে, মানে সম্ভাবনাটা একটু কমে গেছে। এখন যেটা স্যার যেভাবে শিখাচ্ছে সেটা যে শর্টকাটটা দেখাচ্ছে, আমরা যদি D9 এর দিকে দেখি তাহলে স্থিরে গিয়ে তো সম্ভাবনা একবারে কমে গেল। তারপর কি হচ্ছে অবকরা একটা হচ্ছে জয়ন্ত দা, হ্যাঁ আমরা এখানে কি ভ্রাতৃ কারক গ্রহ দেখবো নাকি ভ্রাতৃ ভাবপতি দেখবো, কোনটা দেখবো? ভ্রাতৃ ভাবপতি দেখবো না ভ্রাতৃ কারক গ্রহ দেখবো, যে কারক অনুসারে ডিগ্রি অনুযায়ী যে ভ্রাতৃ কারক বের করলাম যে বৃহস্পতি, এটা দেখবো নাকি লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব যেখান থেকে ভাই বোন বিচার করা হয় তৃতীয় ভাবপতি দেখবো, কোনটা? না, আমরা তো এটাই দেখছি, মানে আমরা নেটাল চার্টে দেখবো তৃতীয় বাপ থেকে আমরা ভাই বোন দেখবো। এখন এই ব্যক্তি ভাই বোন হবে কিনা সেটা বিচার করতে গিয়ে তৃতীয় ভাব যদি বিচার করি তাহলে তৃতীয় পতি একাদশে গেছে, পজিটিভ দেখাচ্ছে যে তার ভাই বোন হবে, মিত্র ক্ষেত্র পাইছে এবং একাদশ ভাব পাইছে। তা একাদশ ভাব পাওয়ার কারণে যেহেতু ত্রিশরাই ভাব সেটা একটু বিলম্ব হইতে পারে, কিন্তু এই তৃতীয় পতি যেহেতু আবার অষ্টম পতি, তো অষ্টম পতি হওয়ার কারণে এখানে একটা বাধা আছে। আবার তৃতীয় পতি ওই রবি যুক্ত হইছে, তো রবি যুক্ত হওয়ার কারণে একটু বাধা প্রাপ্ত হয়েছে। আবার ওই তৃতীয় পতি রাহু যুক্ত হয়েছে, সে কারণে একটু বাধা প্রাপ্ত হয়েছে। নেটাল চার্টে শুক্রের যে অবস্থান, সে অবস্থান যদিও মিত্র ক্ষেত্র তথাপিও মানে ত্রিশরাই ভাব পাইলো, আর হচ্ছে ওই শত্রু যুক্ত হওয়ার কারণে তার অবস্থানটা একটু নড়বড়ে হয়ে গেল, সে পরিপূর্ণ ভালো অবস্থানে নেই। এরপর হচ্ছে মানে এখানে যদি আমরা আরো একটু খুঁজি যে আর কি ভালো আছে এখানে, তো আর ভালো হচ্ছে এই শুক্র চর রাশিতে আছে, চর রাশি হচ্ছে গতিশীল রাশি, তার মানে ওই তার ভাই বোন হওয়ার একটা গতি এখানে দেখা যাচ্ছে। তো এইটাকে আমরা রেকটিফাই করার জন্য যদি আমরা চলে যাই নবাংশে গিয়ে দেখি এই শুক্র স্থির রাশিতে চলে গেল, তার মানে আবারই বাধা সৃষ্টি হয়ে গেল। তো এই বাধাটাকে দূর করার জন্য আমরা দেখবো বাত্রিকারক গ্রহ কোনো সাপোর্ট করছে কিনা। তো সেই ক্ষেত্রে বাত্রিকারক গ্রহ বৃহস্পতি কোনো সাপোর্ট করতে পারতেছে না। হ্যাঁ ঠিক, এই একের পরে এক ধাপ ঠিক বললেন। তবে জানেদা আমি আরেকটু একটা ওই যে বাত্রিকারক গ্রহ তৃতীয় পতি অষ্টম পতি একাদশে আছে,
শুক্র তো এই এখানে শুক্র রাহু, রবি আর রাহু শুক্রকে একটু কি সাহায্য করবে না? কারণ এই এখানে ঘরটা তো এই শুক্র তো একবারে ডিস্ট্রয় করতে পারবে না, ঘরটা তো তার নিজের, এই শুক্রের মিত্র ক্ষেত্র, রবির শত্রু ক্ষেত্র। তো পাওয়ারটা তো শুক্রের তুলনা রবির তুলনা শুক্রের বেশি। এবং একাদশস্থ রাহু, হ্যাঁ, যদিও রাহুটার অবস্থান খারাপ, ডিস্টার্ব করলেও তার বাইরে তো একবার ডিস্ট্রয় করতে পারতো না। রবি তো আর এখানে শুক্র লোকে পারবে না। না না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার একাদশ ভাব তো হচ্ছে বিলম্বে ফলদাতা। বিলম্বে ফলদাতা, বিলম্বের ফলদাতা মানে তার জন্মের পরপরই তার ভাই বোন হবে না, এটা হচ্ছে প্রথমেই তো বাধা পেয়ে গেল, একাদশ ভাবে অবস্থানের কারণে বাধা পেয়ে গেল। আর তার ভাই বোন বৃদ্ধি হইতে পারে একাদশ ভাবে থেকে, কিন্তু শত্রুযুক্ত হইছে, তো দুইটা শক্তিশালী গ্রহ রবি এবং রাহু যুক্ত হইছে, এফেক্টেড হইছে। তো এই শত্রুযুক্ত হওয়ার কারণে সে বাধাপ্রাপ্ত হইছে। আর ওইখানে নবাংশ তো স্থির ইয়া থেকে স্থির চলে গেল, চট থেকে বাধাপ্রাপ্ত হওয়ার পরে সে নবাংশে গিয়ে পজিটিভ আছে না নেগেটিভ আছে, বাধাপ্রাপ্ত হয়ে নবাংশে গিয়ে সে স্থির রাশিতে চলে যাওয়ার কারণে আরো বাধাপ্রাপ্ত হইছে। এইবার হচ্ছে এই বাধাটাকে জয় করার জন্য আমার বাতৃকারক গ্রহ কোনো সহযোগিতা করছে কিনা। যদি দশমে বসে থেকে ওই তৃতীয় ভাবেও দৃষ্টি দেয় নাই, তৃতীয় ভাবের অধিপতির উপরেও দৃষ্টি দেয় নাই, যেহেতু দৃষ্টি দেয় নাই কোন সাপোর্ট। এই স্টেপ অনুসারে আমরা যাব নাকি? প্রথম ন্যাটাল চার্ট, তারপর নবাংশ, তারপরে কারকতা, এটাই পদ্ধতি। জয়ন্ত দা, সম্বন্ধগুলো তো আরেকটা জিনিস আরেকটা জিনিস যোগ দিতে চাই, সেটা ভাতৃকারক দেখেন আপনার আছে হলো আপনার স্থির রাশিতে, আবার গিয়ে আটকালো কিন্তু সেই আপনার স্থিরেই, শুরুতে স্থিরে গিয়ে বাধাপ্রাপ্ত, আবার যেখান থেকে ফিনিশিং হবে সেখানে বাধাপ্রাপ্ত। এটার জন্য কি বলা যায় যে আমরা বাধাটা প্রভাবটা বেড়ে গেল? শুরুতে স্থির পেলেন কোন জায়গায়? না না না, স্থির স্থির ভাতৃকারক স্থির, এই নবাংশ চার্টে আপনার স্থিরে আছে, আবার সেই একাদশে গিয়ে স্থির, ওখান থেকে বাধাপ্রাপ্ত হলো। ওটা বলছি, এবার কিছু স্থির বলার না। চেষ্টা করি, ক্লাস ঝিমিয়ে গেছে। আমরা প্রথমে আসি আত্মশুদ্ধি। আমাদের জন্ম প্ল্যানেটে যদি আত্মা কোনো শুদ্ধি না দেয়, মানে নিজের শুদ্ধি হওয়ার সুযোগ যদি না দেয়, নবাংশে সে সুযোগ দেবে কি দেবে না। তো আমাদের লগ্ন থেকে আমরা বিচার করব, তাহলে লগ্ন থেকে আমরা বিচার করছি আমরা মানুষটি কেমন, সেই মানুষটিকে আমাদের পরবর্তী নবাংশে এসে সহযোগিতা করছে কিনা, সে গিয়ে কারকে গিয়ে বাধা সৃষ্টি করছে কিনা। আমাদের তিনটি জিনিস শুধু মাথায় রাখতে হবে, যে চর হচ্ছে শুধু চর স্থির দ্যাতক, আর কিছু না। চরটা চলমান, স্থিরটা থমকে যাওয়া, আর দ্যাতকটা হচ্ছে বাধা, মানে বাধক, যেটা জয়ন্তবাবু বলছেন। তো সেই বাধক জায়গায় পড়ছে কিনা। তাহলে আমাদের আত্মশুদ্ধির ক্ষেত্রে আমরা নবম ঘরকে দেখবো, লগ্ন ভাবকে দেখবো, আর কাউকে কি দেখবো?